হ্যাঁ ভাইয়া, দেখতে পাচ্ছি। জি ভাইয়া, দেখা যাচ্ছে। স্ক্রিন শেয়ার করে ফেললে যেটা হবে, সি এনি চেষ্টা করি যে আমি স্ক্রিন স্প্লিট করে দেখতে পারি। আচ্ছা, ঠিক আছে। সো আমার স্ক্রিন দেখা যাচ্ছে, আই থিঙ্ক আই এম অডিবল। আমার ভিডিওটা অন আছে, সো আমাকে হয়তো দেখা যাচ্ছে। তো সবাইকে শুভ সন্ধ্যা আরেকবার। আজকে আমাদের যে সেশন সেটা হচ্ছে ব্র্যান্ডিং এন্ড কমিউনিকেশনস এর উপর। সো আমরা ব্র্যান্ডিং এন্ড কমিউনিকেশনস নিয়ে কথা বলবো ফর স্টার্টআপস অফকোর্স। আর তারপর আমরা কিছু স্টার্টআপের সাকসেস স্টোরিজ বলি, বা আমাদের বাংলাদেশি স্টার্টআপ হোক বা রিজিওনাল স্টার্টআপ হোক, তাদের যে কিছু অ্যাক্টিভিটিস আছে সেগুলো আসলে আমরা একটু দেখার চেষ্টা করব, তো আন্ডারস্ট্যান্ড যে আসলে একটা স্টার্টআপের সাকসেসের জন্য বা একটা স্টার্টআপের গ্রোথের জন্য ব্র্যান্ডিং বা কমিউনিকেশনস এই সেক্টরটা আসলে কতটুকু ইম্পর্টেন্স আছে, এবং ওভারঅল একটা স্টার্টআপ আসলে যেভাবে গড়ে ওঠে সময়ের সাথে সাথে, যেভাবে বেড়ে ওঠে, সেই সময় আসলে ব্র্যান্ডিং বা কমিউনিকেশনস এর ইম্প্যাক্টটা কিরকম হয়। সো আপনারা যারা যারা আমার সেশনে আগে জয়েন করেছেন তারা তো আমার সম্ভবত জানেন, আমি তারিফ, কাজ করি ডেকো ইস্যু ভেঞ্চার ক্যাপিটাল অ্যাজ হেড অফ কমিউনিকেশনস। অলসো আমি এক্সএলআরডি বাংলাদেশের সাথে প্রায় গত 1 বছরের বেশি সময় ধরে ন্যাশনাল স্টার্টআপ মেন্টরিং কোর্স হিসেবে আছি। যারা বিভিন্ন কোহোর্টে গিয়েছেন বা যারা বিভিন্ন কোহোর্টের বুট ক্যাম্পে গিয়েছেন তাদের সাথে আমার দেখা হচ্ছে, বাট যারা এখানে একদমই নতুন আছেন তাদের সবাইকে এক্সএলআরডি বাংলাদেশের পক্ষ থেকে আরেকবার শুভকামনা জানাচ্ছি। তো আজকে আমাদের টপিককে আমরা যদি ডিভাইড করি, উইল সি ব্র্যান্ডিং, কমিউনিকেশনস এন্ড কিছু সাকসেস স্টোরিজ। হ্যাঁ, তো শুরুতে আমরা এখন হচ্ছে গিয়ে ব্র্যান্ডিং নিয়ে কথা বলবো, যে ব্র্যান্ডিং জিনিসটা আসলে কি। সো যদি কেউ বলতে চান, কেউ যদি কিছু অ্যাড করতে চান বা কোনো থট মাথায় থেকে থাকে যে হোয়াট ইজ ব্র্যান্ডিং, আপনার কাছে কি মনে হয় ব্র্যান্ডিং আসলে কি, কেউ যদি বলতে চান প্লিজ মাইকটা অন করে কথা বলতে পারেন। আই উইল টেক 30 সেকেন্ডস টু টেক ফিডব্যাকস। এনিওয়ান ফিল ফ্রি। এনিবডি, এনি থটস? হোয়াট ইজ ব্র্যান্ডিং? ব্র্যান্ডিং কি আসলে, কেউ বলবেন? আচ্ছা, কেউ যদি কিছু না বলি, সবাই যদি মিউট করে থাকি বা সবাই যদি কথা না বলে থাকি, তাহলে আমি বলি। সো ব্র্যান্ডিং বলতে আসলে এই জিনিসটিকে বোঝায়, এটা হচ্ছে একটা প্রসেস, যে একটা একটা ইউনিক আইডেন্টিটি এবং কনজিউমার বা কাস্টমারের মনে আপনার কোম্পানি, আপনার প্রোডাক্ট বা আপনার সার্ভিস সম্পর্কে একটা পারসেপশন ক্রিয়েট করার জন্য যে কাজটা করা হয় সেটাই আসলে হচ্ছে ব্র্যান্ডিং। সো এখন ফর এক্সাম্পল আপনাদেরকে যদি আমি এক্সিলারেটিং বাংলাদেশ নিয়ে কথা বলি, ধরেন আরো 10টা এরকম এক্সিলারেটিং প্রোগ্রাম আছে, বা আশেপাশে এরকম হয়তো আরো মেন্টারিং প্রোগ্রাম হচ্ছে, আরো বিভিন্ন ধরনের কোচিং প্রোগ্রাম হচ্ছে, কিন্তু এক্সিলারেটিং বাংলাদেশ এই যে একটা ইউনিক নাম আপনাদের কাছে এসছে, একটা ইউনিক প্রপোজিশন ক্রিয়েট করেছে যে না, এক্সিলারেটিং বাংলাদেশের মাধ্যমে স্টার্ট আপদেরকে অনেক ধরনের সুবিধা দেওয়া হচ্ছে, ট্রেনিং করানো হচ্ছে, কাজ করানো হচ্ছে। এই যে একটা ইউনিক পারসেপশন ক্রিয়েট করা এবং একটা ইউনিক আইডেন্টিটি হয়েছে যে এক্সিলারেটিং বাংলাদেশ। এখন আপনার হয়তো অনেক জায়গায় এক্সিলারেটিং বাংলাদেশ লেখা না থাকলেও যদি এরকম একটা এক্সিলারেটিং বাংলাদেশ একটা সাইন আছে, এরকম ইনফিনিটি টাইপ অফ সাইন, এই সাইনটা যদি ওই কালারে থাকে, সেটা দেখে হয়তো আপনারা লোকেট করতে পারবেন যে এটা এক্সিলারেটিং বাংলাদেশের লোগো, বা হয়তো এটা এক্সিলেন্ট বাংলাদেশের কোনো একটা অ্যাক্টিভিটি। সো ব্র্যান্ডিং হচ্ছে সেই কাজটা যেটা আসলে আমাদেরকে আমাদের ইউনিক একটা আইডেন্টিটি ক্রিয়েট করতে সহযোগিতা করে এবং একটা পারসেপশন ক্রিয়েট করে আমাদের প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে আমাদের যে কনজিউমার তাদের মনে। এখন ব্র্যান্ডিং এর আমি আপনাদের সাথে আসলে ব্র্যান্ডিং এলিমেন্ট নিয়ে কথা বলবো, যে ব্র্যান্ডিং এ কি কি ধরনের এলিমেন্ট ইউজ করে আমরা আসলে ব্র্যান্ডিংটাকে করে থাকি বা ব্র্যান্ডিং এর কাজটা করে থাকি। সো প্রথম যে এলিমেন্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ব্র্যান্ডের নেম। সো প্রত্যেকটা ব্র্যান্ডের একটা নাম থাকে, এখানে অনেকগুলো ব্র্যান্ডের নাম আছে, গ্লোবাল সব বড় বড় ব্র্যান্ডের নাম। সো ব্র্যান্ডের যে নাম বা ব্র্যান্ডের যে নেম, এই নামটা আসলে কি? আপনি যখন আপনার ব্যবসা নিয়ে কাজ করছেন বা আপনি যখন আপনার স্টার্ট আপ বিজনেসটাকে নিয়ে কাজ করছেন, আপনি একটা নাম দিয়েছেন বা আপনার একটা নাম অলরেডি আছে, বা আপনি হয়তো শুরু করবেন দেখে একটা নামের কথা চিন্তা করছেন। এই যে নামের কথা আপনি চিন্তা করছেন, যখন আপনি এই ধরনের একটা নাম দিবেন, এই নামটার মাধ্যমে কিন্তু আসলে আপনার কোম্পানির সকল ধরনের যেসব কাজ হয় সেই কাজের সাথে আসলে মানুষ মিল রেখে চেষ্টা করে সাধারণত সেই কাজের সাথে মিল রেখে ব্র্যান্ডিং এর নামটা করতে। আমি এখানে দেখেছি জয়েন করার সময় যে কেবাব ফিউশনের আপু আছে, আনোয়ারা আপু, আপনি আছেন? ক্যান ইউ টার্ন অন ইওর মাইক? আপনি শুনতে পাচ্ছেন? আনোয়ারা খানু শুনতে পাচ্ছেন আমাকে?
জি ভাইয়া, শুনতে পাচ্ছি। আচ্ছা আপু, আপনার ব্যবসার নাম কি দিয়েছেন? কাবাব ফিউশন বাই প্রভাতী। কেবাব ফিউশন বাই প্রভাতী। দেখুন ওনার যে বিজনেসের নামটা আছে, ওনার যদি ব্র্যান্ড বলি আমি, ওনার এই ব্র্যান্ডের নামটা হচ্ছে কেবাব ফিউশন। তো এই কেবাব ফিউশন শুনেই কিন্তু আপনার মধ্যে মনে হবে যে না, ওনার ওখানে হয়তো অনেক ধরনের, মানে আমরা গেলেই হয়তো অনেক ধরনের কাবাব খেতে পারবো, অনেক ধরনের কাবাবের অপশনস তো উনি রেখেছেন, বা উনি হয়তো গতানুগতিক যে কাবাবের যে প্যাটার্ন আছে সেই প্যাটার্ন থেকে বের হয়ে নতুন ধরনের কাবাব তৈরি করেছেন। আবার আপনার দুই একটা প্রোডাক্ট লাইন একটু বলবেন যে কি ধরনের কাবাব আপনি করছেন? আমার নর্মালি তো বিফ এবং চিকেন এটা কমন। আমি এর বাইরে করছি জি। যেটা ফিশ কাবাব আর গ্রিন ব্যানানা কাবাব, যেটা আসলে ইতিমধ্যে আপনাদের খাইয়েছি, আসলে টেস্ট করিয়েছি। জি। যেটা সো কাঁচা কলার খোসা গ্রিন ব্যানানা কাবাব এবং হচ্ছে ফিশ গিয়ে কাবাব। ফিশ কাবাব, এই যে দুটো ডিফারেন্ট জিনিস নিয়ে এসছে। এই দুটো জিনিস কিন্তু ওনার যে ব্র্যান্ডের নেম কেবাব ফিউশন, এটার মাধ্যমেই আসলে বোঝা যায় যে উনি ডিফারেন্ট জিনিস নিয়ে কাজ করবেন। তো আপনার কোম্পানির জন্য যখন আপনি একটা নাম চিন্তা করবেন বা একটা নাম সিলেক্ট করবেন, আপু থ্যাংক ইউ, মিউট করতে পারেন। সো এই ধরনের একটা ব্র্যান্ড নেম তৈরি করার ক্ষেত্রে আপনাকে আসলে আপনার যে প্রোডাক্ট, সেই প্রোডাক্ট সাথে চিন্তা করে যদি সম্ভব হয় সেই ধরনের একটা নাম নাম নেওয়ার জন্য, তাহলে খুব ভালো হবে। তাহলে আপনার ব্র্যান্ডের নামটা দিয়েই মানুষ আসলে আপনাকে চিন্তা করতে পারবো, ও আচ্ছা ওনার তো এরকম। যেমন ধরেন আমরা মোটামুটি সবাই খুব মানে ওয়াইডলি জানি, সেটা হচ্ছে এখানে যেমন আছে কোকা কোলা। তো কোকা কোলা শুনলে আমাদের মনে হয় যে এটা একটা কোলা বা একটা ড্রিঙ্ক, এরকম একটা নাম হবে। হ্যাঁ। সো এরকম যদি আপনার নামটার সাথে ম্যাচ করা যায়, সো দ্যাটস ওয়ান অফ দ্য এলিমেন্ট ফর দ্য ব্র্যান্ডিং উই হ্যাভ। দিস ইজ ওয়ান। নাম্বার টু এলিমেন্ট হচ্ছে আপনার ব্র্যান্ডের লোগো। তো এখানে আবারও দেখেন অনেক বড় ব্র্যান্ডের লোগো আছে। এখানে ব্র্যান্ডের নামগুলোকে রাখা হয়নি, শুধু লোগো গুলোকে রাখা হয়েছে, মানে যে সিম্বলটা সেটাকে রাখা হয়েছে। এই ব্র্যান্ডের লোগোটা ডেভেলপ করতে গিয়ে, ব্র্যান্ডের লোগোটা বানাতে গিয়ে আপনাদেরকে আসলে অনেক ধরনের চিন্তা করে একটা লোগোকে তৈরি করতে হবে। তো এখন দেখেন যে আপনি যখন একটা ব্র্যান্ডের লোগো তৈরি করছেন, তখন ওই ব্র্যান্ডের লোগোতে যেই কালার গুলো আপনি ইউজ করছেন, যেই কালার গুলোর কিন্তু প্রত্যেকটা কালারের এক একটা মিনিং আছে। তো কালার সাইকোলজি বলে একটা জিনিস আছে। সেখানে আপনি কোন কালার দিয়ে কি ডিফাইন করছেন, আপনার ব্র্যান্ডটা আসলে কি ধরনের ব্র্যান্ড, এরকম একটা জিনিস চিন্তা করে কিন্তু আপনাকে দেখতে হবে। আপনি যদি এখানে দেখেন, এখানে যে ছবিগুলো আছে, যে ব্র্যান্ডের লোগো গুলোর ছবিটা, সেখানে দেখবেন সবার উপরের সারিতে একটা লোগো আছে, নাম হচ্ছে অ্যানিমাল প্ল্যানেট। দেখবেন একটা হাতির ছবি আছে, একটা পৃথিবীর ছবি, মানে রাউন্ড একটা আর্থের রাউন্ড আছে, নিচে লেখা আছে অ্যানিমাল প্ল্যানেট। সো এই যে অ্যানিমাল প্ল্যানেট, দেখুন পুরো লোগোটা কিন্তু হচ্ছে কি সবুজ। স্ক্রিনে শুধু আপনার যে মানে প্রথম যে পেজটা, আমরা কিন্তু আপনার প্রথম পেজটা দেখতে পাচ্ছি, আপনি যে লোগোর কথা বলছেন স্ক্রিনে কিন্তু আমি দেখতে পাচ্ছি না এটা। আমাকে লোগোটা তো এটা আগে আসেনি বলবেন, স্ক্রিনে। আমাকে তো এটা বলবেন, কেউ আগে বলবেন, কেউ বলেননি। আচ্ছা আমি আরেকবার দেখি। আমি এই পার্টিকুলার সাইটটা এতক্ষণ দেখাচ্ছিলাম, এটা কি দেখা যায়নি? দেখা যাচ্ছে, হ্যাঁ এখন এখন তো দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে। ঠিক না হয়েছে। না, আমি আরেকবার চেষ্টা করি, দাঁড়ান আরেকবার স্ক্রিন শেয়ার করি। আমাকে তো এখন পর্যন্ত কেউ এটা বলেননি। আমি তো ভাবলাম যে আমি যা দেখিয়ে যাচ্ছি সবাই মনে হয় দেখতে পাচ্ছে। তো আমাকে তো বলতে হবে। যখন জিজ্ঞেস করলাম ব্র্যান্ডিং কি, তখন তো আচ্ছা আহ, আরেকবার স্ক্রিন শেয়ার করে আসি। আচ্ছা আমাকে একটু বলবেন, হ্যাঁ কেউ একজন বলবে। এখন দেখেন আমি একটা স্ক্রিন শেয়ার করেছি আবার। প্রথমত আমার এই আজকের যে সেশন সেটার একটা পোস্টার, সেটা এখন গিয়েছে, রাইট? এখন এরপর পারফেক্ট আমি ক্লিয়ার। নেক্সট স্লাইডে এসেছি, টপিকস এর স্লাইডটা এসছে। জি ভাইয়া, টপিকস আসছে। এখন টপিক এখন ঠিক স্লাইডে আছে আমি, ভাইয়া। ওকে, সো টপিক স্লাইডে আমি এই পয়েন্টগুলো নিয়ে কথা বলছিলাম। তারপর দিস ইজ দ্য ব্র্যান্ডিং স্লাইড। সো এই স্লাইডে আমি জিজ্ঞেস করছিলাম যে ব্র্যান্ডের ডেফিনেশন বা ব্র্যান্ড আসলে কি বোঝায়। সো এখানে আমি একটু কুইক রিক্যাপ করে যাই। সো আমি এখানে কথা বলছিলাম যে ব্র্যান্ডিং বলতে আসলে আমরা কি বুঝি। সো এটা হচ্ছে ব্র্যান্ডিং এর বেসিসটা নিয়ে কথা বলছিলাম। তারপর এলিমেন্ট নিয়ে কথা বলা শুরু করেছি। সো দ্যাটস আ ফার্স্ট ব্র্যান্ড এলিমেন্ট। আমি ব্র্যান্ড নেম নিয়ে কথা বলছিলাম। সো এখানে দেখেন অনেকগুলো ব্র্যান্ডের নেম আছে। সেখানে আমি কোকা কোলা নিয়ে কথা বলেছি। আমি এখানে আপনাদের সাথে ব্র্যান্ড নেম গুলোকে কানেক্ট করে এখানে আপুর ব্র্যান্ডের এক্সাম্পল তুলেছিলাম। এবার আমি আসছি এলিমেন্টস অফ ব্র্যান্ডিং, হচ্ছে ব্র্যান্ড লোগো। তো এখানে দেখেন এই যে অনেকগুলো লোগো এসেছে। এখানে দেখেন একবার শুরুর দিকে টপে প্রথম যে শাড়িটা আছে, সেই শাড়িতে অ্যানিমাল প্ল্যানেটের লোগো আছে। এখন কি দেখা যাচ্ছে? জি জি। ইজ ইট ভিজিবল নাও? এনিবডি একটু বলবেন এলিমেন্ট অফ ব্র্যান্ডিং পেজে আছে ভাইয়া ভাইয়া, দেখা যাচ্ছে। এলিমেন্টস অফ ব্র্যান্ডিং পেজে আছে। এলিমেন্টস অফ ব্র্যান্ডিং ব্র্যান্ড লোগো এই পেজটাতে আছি, রাইট? জি সবাই আছি? জি জি। ওকে গুড। তো এখানে দেখেন যে অ্যানিমাল প্ল্যানেটের একটা লোগো আছে। এই লোগোটা হচ্ছে গিয়ে গ্রিন কালারের লোগো।
সো এখন দেখেন অ্যানিমাল প্ল্যানেট, আমরা যখন প্ল্যানেট নিয়ে কাজ করছি, অ্যানিমাল নিয়ে কাজ করছি, এরকম একটা যখন লোগো ক্রিয়েট করছি, তখন সেখানে এই লোগোটার কালারটা যদি ঠিক এর থেকে আমি বলবো যে এর ঠিক এই লোগোটার ঠিক ডানে অ্যাপেলের লোগো আছে, তার ঠিক নিচে আছে বার্গার কিং এর লোগো। এখন বার্গার কিং একটা ফুড বা রেস্টুরেন্ট কোম্পানি, তার লোগোর ওখানে যদি আমরা অ্যানিমাল প্ল্যানেটের মতো এরকম সবুজ কালারের লোগো বানাতাম, আর অ্যানিমাল প্ল্যানেটের লোগোটা যদি আমরা লাল বানাতাম, তাহলে কি জিনিসটা দেখতে খুব মানে আপনার কাছে চোখে দেখতে খুব বেশি ভালো লাগতো, বা এটা কি আইসুলিং হতো? হতো না। সো প্রত্যেকটা ব্র্যান্ডের যখন আমরা লোগো ক্রিয়েট করেছি, ব্র্যান্ডের লোগোর যে কালার, সেই কালারটা আমরা কালার সাইকোলজি চিন্তা করে সেখান থেকে বুঝে আমরা আসলে প্লেস করার চেষ্টা করবো, হিসাবে লোগোটাকে ডিজাইন করার চেষ্টা করবো। সো এখানে মেজরিটি ব্র্যান্ডের আসলে লোগো গুলোকে দেওয়া হচ্ছে, ব্র্যান্ডের নামটাকে আর লেখা হয়নি। কারো কারো লোগোর সাথেই নামটা থাকে, যেমন আপনি এখানে দেখতে পারবেন যে বার্গার কিং এর লোগোর মধ্যেই কিন্তু ওর নামটা আছে। তারপর 1 2 3 4 নাম্বার সারিতে একদম রাইট কলামে, আমার রাইট মানে আপনাদের স্ক্রিনেও হয়তো রাইট হবে, রাইট কলামে কেএফসি এর লোগোতে দেখবেন ওই যে কেএফসি এর যে দাদু, তার ছবির পাশে কেএফসি এটাও আছে, কেএফসি লেখাটাও রয়েছে। হ্যাঁ, সো কেনটাকি ফ্রাইড চিকেনের কিন্তু লোগোটা শর্টে ওরা কেএফসি কথাটা লিখে রাখে। ঠিক আছে, সো দ্যাটস 2 নাম্বার 2 পয়েন্ট 2 আমরা লোগো নিয়ে কথা বললাম। এরপরে আমরা কথা বলবো হচ্ছে গিয়ে আমাদের যে এলিমেন্টটা হবে সেটা হচ্ছে ট্যাগ লাইন। কেউ আমাকে বলতে পারবে যে আপনাদের মাথায় আছে বা মনে আছে যে বিকাশের ট্যাগ লাইন কি, আমাদের লোকাল ব্র্যান্ড, কেউ বলতে পারবেন? এনিবডি? ভুল হলে সমস্যা নেই, আপনার যদি মনে হয় যে আপনি এক্সাক্ট বলতে পারছেন তাতে কোনো সমস্যা নেই। চলুন, বিকাশের ট্যাগলাইন কি? বিকাশের ট্যাগলাইনটা তো আমরা দেখতে পাই যে একটা উড়ন্ত পায়রার মতো কিছু একটা উড়ে যাচ্ছে, এমন কিছু একটা সিম্বল দেখা যায়। এটা তো ট্যাগলাইন, ওটা হচ্ছে বিকাশের লোগো বা বিকাশের সিম্বল, বা বিকাশের লোগো এমব্লেম। যে একটা বিকাশে তো ট্যাগলাইন নাই, শুধু লোগোটাই আছে। না, বিকাশ তো কোনো একটা পে অফ লাইন দিবে আপনাকে, তাই না? একটা পে অফ লাইন তো আছে। এখন বিকাশ কি বলে বলেন তো? যে কোনো অ্যাডভার্টাইজমেন্টের শেষে যে কোনো পয়েন্টে বিকাশ কি বলে বলেন? নিরাপদ সময় ও সাশ্রয়ী ডিজিটাল লেনদেন, এরকম কিছু একটা বলে। নিরাপদ সময় এবং সাশ্রয়ী ডিজিটাল লেনদেন এটা বলে? সময় সাশ্রয়ী, সময় সাশ্রয়ী ডিজিটাল লেনদেন এটা বলে, মানে প্রয়োজনের পাশে বিকাশ, এই কথাটা বলে না কোথাও? না ভাই, প্রয়োজনের পাশে বিকাশ এই কথাটা শুনি না, এবং গুগল সার্চ করলেও বিকাশের ট্যাগলাইন আমি পাই নাই। বিকাশের ট্যাগলাইন পাননি? আচ্ছা, প্রয়োজনের পাশে বিকাশ এই কথাটা কোথাও পাইনি আমি। আমি কখনো শুনি বিকাশ এরকম একটা আছে, প্রয়োজনে বিকাশ, প্রয়োজনে বিকাশ এরকম একটা লাইন আছে। জি জি, আচ্ছা, আমার মনে হয় যে প্রয়োজনের পাশে বিকাশ এই কথাটা সবখানে বিকাশ ইউজ করেছে মেজরিটি টাইম। বিকাশ যখন তার পুরো একটা শিফট করলো, মানে পুরো একটা কি বলবো যে বিকাশের পুরো জার্নি শিফট করলো, সেই জার্নি শিফটের টাইমলাইনটা থেকে এটা কিন্তু সবখানে ইউটিলাইজ করা হয়েছে, প্রয়োজনের পাশে বিকাশ। আচ্ছা, আপনি দেখবেন, আপনি যে কোনো কমিউনিকেশন গুগল করে দেখবেন প্রয়োজনের পাশে বিকাশ, তাহলে দেখবেন যে বিকাশে প্রয়োজনের বিকাশ আছে। আমি দেখতে পাচ্ছি, এই জন্য বললাম। আচ্ছা, সো ট্যাগলাইন জিনিসটা কি? ট্যাগলাইন জিনিসটা হচ্ছে আপনার যে কোম্পানি, আপনি যেই ব্র্যান্ডটা অলরেডি মানে যে কোম্পানিটা বানিয়েছেন, সেই কোম্পানির যে প্রোডাক্ট বা সেই কোম্পানির যে সার্ভিস, সো প্রোডাক্ট বা সার্ভিসের যে জিনিসটা আপনি আসলে কনজিউমারকে দিতে চাচ্ছেন, তার সাথে মিলিয়ে আপনার যেই প্রোডাক্ট বা সার্ভিসের যে মেইন যে কাজটা, সেটার সাথে মিলিয়ে একটি লাইনের মাধ্যমে সেটাকে সামহাউ রিপ্রেজেন্ট করা। সেখানে কিছু এক্সাম্পলস আপনি দেখেন, এখানে আমরা দেখতে পাচ্ছি যে গ্লোবাল স্লোগান, মানে আমার এর একটা লাইন দিয়ে যেমন স্লোগান, যে আমারটা যেটা হচ্ছে 100% পিউরিটি এন্ড কনফিডেন্স, এইটাকে কি বোঝাচ্ছে যে ট্যাগ? জি জি জি, আপনার যে স্লোগান বলেন সেটাকে আসলে আপনি ব্র্যান্ডের ভাষায় ট্যাগলাইন বলবেন, এবং এই ট্যাগলাইনটা আসলে কনসিস্টেন্ট। দেখেন, আপনি যদি ম্যাকডোনাল্ডস এর ট্যাগলাইন দেখেন, ম্যাকডোনাল্ডস এর ট্যাগলাইন হচ্ছে আই এম লাভিং ইট, এবং এই আই এম লাভিং ইট ট্যাগলাইনটা কিন্তু সবখানে ইউটিলাইজ করে, সব জায়গায় এটা থাকে। আপনি যদি কেএফসি ট্যাগলাইন দেখেন, ইটস ফিঙ্গার লিকিং গুড, এটা কিন্তু সবখানে ইউটিলাইজ হয়। আপনি যদি কোকের ট্যাগলাইন দেখেন, কোকা কোলার, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে অনেক এক্সাম্পলের ক্ষেত্রে হয়তো কোকা কোলা আসতে পারে, সো প্লিজ একটু মানে যেহেতু লার্নিং ফেজ, আপনারা প্লিজ এই যে ইসরায়েল প্যালেস্টাইন এই কন্ট্রোভার্সিটা একটু সাইডে রেখে আসলে আমরা কন্টিনিউ করবো। হ্যাঁ, সো এখানে দেখেন ওপেন হ্যাপিনেস হচ্ছে কি কোকা কোলার ট্যাগলাইন, কোকা কোলা এখান থেকে শিফট হয়ে শেয়ার হ্যাপিনেস হয়ে এসছে। ঠিক আছে, সো এই ট্যাগলাইন জিনিসটা কিন্তু চেঞ্জ হতে পারে সময়ের সাথে। যখন আপনার
ব্র্যান্ডের থেকে প্রয়োজন হবে যে আপনি নতুন একটি দিকে যাবেন, তখন সেটা চেঞ্জ হতে পারে। ওয়ান অফ দি বিগেস্ট এক্সাম্পল আমাদের কান্ট্রিতে একটা টেলকো ব্র্যান্ডের নাম বলেন তো, যে কারা আসলে ট্যাগলাইন একটা থেকে চেঞ্জ হয়ে আরেকটা হয়েছে? এনিবডি, কেউ বলতে পারবে? একটা টেলকো ব্র্যান্ডের নাম বলেন। রবি, আগে কি ছিল ট্যাগলাইন? ক্লিয়ারলি অ্যাহেড। বুঝিনি, আরেকবার বলুন। ক্লিয়ারলি অ্যাহেড প্রথমে ছিল। ক্লিয়ারলি অ্যাহেড ছিল প্রথমে। আচ্ছা, এখন ট্যাগলাইন কি হয়েছে? এখন একটা আসলে মানে রবি জ্বলে উঠুন আপন শক্তিতে, এই ট্যাগলাইনটা আমরা শুনিনি কোনো কমিউনিকেশনসে। হ্যাঁ, এখন একটা ট্রাই হয়েছে, আগে ছিল ক্লিয়ারলি অ্যাহেড। এর থেকেও বড় বড় ব্র্যান্ড যদি বলি, বাংলাদেশের মার্কেটের সবচেয়ে বড় টেলকো ব্র্যান্ড গ্রামীণফোন, প্রথমে ট্যাগলাইন কি ছিল? গ্রামীণফোন কি বলতো? চলো বহুদূর। এটা তো মাত্র এখন এসছে, আগে ছিল কাছে থাকুন। প্রথম যখন গ্রামীণফোন শুরু হয়েছে তখন গ্রামীণফোনের ট্যাগলাইন ছিল কাছে থাকুন, এবং খেয়াল করে দেখেন তখন গ্রামীণফোনের লোগো ছিল হচ্ছে দুটো মানুষের ছবি, তার পাশে একটা ওই যে অ্যান্টেনা যুক্ত মোবাইল ফোনের ছবি, সবুজ এবং লাল কালারের দুটো মানুষ, তার পাশে অ্যান্টেনা যুক্ত একটা মোবাইল ফোনের ছবি, সেটা হচ্ছে গ্রামীণফোনের লোগো ছিল। তারপরে গ্রামীণফোনের লোগো শিফট করেছে এবং ট্যাগলাইনও শিফট করেছে। এখন ট্যাগলাইনের শিফটটা কখন হবে, এটা একটি প্রশ্ন আসতে পারে যে আমি আমার ট্যাগলাইনের শিফট কখন করবো, বা আমার ব্র্যান্ডের ক্ষেত্রে আমার ট্যাগলাইনের শিফটটা কখন হবে? আমার ব্র্যান্ডের ক্ষেত্রে আমার ট্যাগলাইনের শিফটটা তখনই হবে যখন আমি আমার ব্র্যান্ডের একটা নেক্সট ফেজে যাব। আমার ব্র্যান্ডের যখন ব্র্যান্ডের যে কথা বা ব্র্যান্ডের যে কথার টোনালিটি বা ব্র্যান্ডের যে মেসেজিং, সেটা যখন পুরোপুরি শিফট হবে, ব্র্যান্ড যখন শিফট করবে, তখন আসলে আমি আমার ট্যাগলাইনের শিফটটা করব। তার আগে আমার ট্যাগলাইন যেটা নিয়ে শুরু করেছি সেটাতেই আমি থাকবো। যেমন অনেক কোম্পানি আছে শুরুতে যেটা নিয়ে ছিল সেটা নিয়ে এখন পর্যন্ত আছে। কথা ধরেন যে নাইক, জাস্ট ডু ইট একটা ট্যাগলাইন, নাইকের এটা শুরু থেকেই ছিল, ওনাকে এখনো পর্যন্ত এই ট্যাগলাইনই আছে। ঠিক আছে, অ্যাপেলের ট্যাগলাইন থিঙ্ক ডিফারেন্টই আছে। সো ট্যাগলাইন একটা ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর ইউর ব্র্যান্ডিং, কিন্তু সেটাকে আমরা ইউটিলাইজ করব ফেজ বাই ফেজ। ঠিক, নেক্সট আমাদের যে এলিমেন্টটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে কালার। খুবই ইম্পর্টেন্ট। আপনার যে কোনো ব্র্যান্ডের সাথে ব্র্যান্ডের কালারের একটা ব্যাপার আছে, যে কালারটা আসলে কি ধরনের কথা বলে। যেমন ধরেন রেড একটা কালার হচ্ছে, এটার কালার সাইকোলজি হচ্ছে এটা সবসময় ইউথ বেসড, ইয়াং, ভাইব্রেন্ট, আবার অনেক সময় ডেঞ্জার, এই ধরনের সাইকোলজি ডিফাইন করে। তো এই কারণে কিছু কিছু ব্র্যান্ড যাদের কালার দেখবেন লাল, তারা দেখবেন হচ্ছে গিয়ে এই সাইকোলজিকে নিয়ে আসে। রবির ব্র্যান্ডের কালার দেখবেন পুরোপুরি লাল। এখন রবি কি বলে, জ্বলে ওঠো আপন শক্তিতে। এখন যখন রবি একটা পুরোপুরি একটা জেনারেশনকে বলছে যে জ্বলে ওঠো আপন শক্তিতে, তখন তাকে কিন্তু স্পার্ক করতে হবে, তাকে মানে শক্তির যে সক্ষমতা সেটা দেখানোর জন্য একটা স্ট্রং কালার লাগবে। এই জন্য কিন্তু রবির ব্র্যান্ড কালার হচ্ছে গিয়ে লাল। গ্রামীণফোনের ব্র্যান্ড কালার কিন্তু বা কোনো কমিউনিকেশন কিন্তু কখনো দেখবেন না যে গ্রামীণফোন হচ্ছে গিয়ে কি লাল হয়েছে। আবার যদি বাংলা লিঙ্কের কথা বলি, বাংলা লিঙ্কের ব্র্যান্ডের কালার কি কমলা। এখন বাংলা লিঙ্ক কি করে, বাংলা লিঙ্ক কি ধরনের কথা বলে, বাংলা লিঙ্কের ট্যাগলাইন বলেন তো কেউ? সবাই কি জাস্ট খালি মানে জয়েন করে লাইফে বসে আছে? নতুন এক্সপেরিয়েন্স, এরকম একটা ট্যাগলাইন ছিল একসময়, লাইফে নতুন এক্সপেরিয়েন্স। কে বলছেন, নামটা একটু বলবেন? রুবাবা। আচ্ছা, রুবাবা, আপনার বিজনেস কি, আপনি কি ধরনের বিজনেস করেন? আমার এটা একটা মার্কেট প্লেস। এখানে আমরা কর্পোরেটস এন্ড ক্যাটারিং সার্ভিস প্রোভাইডারদেরকে কানেক্ট করি ফর মিল সাবস্ক্রিপশন। ফ্যান্টাস্টিক। আচ্ছা, সো উনি একটা পয়েন্ট বললেন যে বাংলা লিঙ্কের কি ট্যাগলাইন ছিল, একবার বলবেন। লাইফে নতুন এক্সপেরিয়েন্স। লাইফে নতুন এক্সপেরিয়েন্স। আচ্ছা, বাংলা লিঙ্কের ট্যাগলাইনে লাইফের নতুন এক্সপেরিয়েন্সের কথা বললেন। সো বাংলা লিঙ্ক যখন লাইফে নতুন এক্সপেরিয়েন্স দিতে চাচ্ছে, সো অ্যাজ আ ব্র্যান্ডের যে কালার অরেঞ্জ, বাংলা লিঙ্কের কালার হচ্ছে গিয়ে কমলা। সো কমলা একটা খুবই ভাইব্রেন্ট কালার। কমলা হচ্ছে ইউথ লেড একটা কালার। জি বলুন। আসসালামু আলাইকুম ভাইয়া, কে বলছেন, নামটা একটু বলবেন। শায়লা বলছি, পোস্টাস পাই। জি বলুন। জি বলুন। বাংলা লিংকের ইয়াটা হচ্ছে এখন লেটেস্ট ট্যাগলাইনটা মনে হয় এরকম কিছু, যে নতুন কিছু করো বা বেশি মানে বাংলা লিংক, এই জাতীয় কিছু একটা। লাইফে নতুন এক্সপেরিয়েন্স, নতুন কিছু করো, যাই আপনি বলুন না কেন, সবকিছু কিন্তু নতুনের দিকে একটা ইন্ডিকেশন দিচ্ছে।
তো এই যে নতুনের দিকে ইন্ডিকেশন, ইউথ বা নতুন কিছুর দিকে একটা ইন্ডিকেশন দেওয়া, কমলা একটা কালার, ব্র্যান্ডের কালার, যেই কালারটা আপনি যদি সাইকোলজিক্যালি চিন্তা করেন, আপনি যদি কমলা কোনো কিছু দেখেন, ওটা আপনার ব্রেনকে আসলে ট্রিগার করবে কোনো ধরনের নিউ এক্সপ্লোর বা এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য। হ্যাঁ, এটা কালোর মতো না যে কালো দেখলে আপনার কাছে মনে হবে খুবই একটা স্ট্রং, খুবই অ্যারিস্টোক্রেট একটা ব্র্যান্ড কালার। হ্যাঁ, বা গ্রিন, সবুজ না যে দেখলেই মনে হবে নেচার, দেখলেই মনে হবে যেন প্রকৃতি রিলেটেড কিছু বা কোনো সুদিং কোনো একটা কিছু, এরকম মনে হবে না। সো এটা বলার পিছনে উদ্দেশ্য হলো যে আপনার ব্র্যান্ডের কালার কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যে আপনি কি ধরনের মেসেজিং আপনার কাস্টমারকে দিতে চাচ্ছেন সেই বেসিসে আপনার ব্র্যান্ড কালারকে করবার জন্য। এখন আপনারা এখানে অনেকে ব্যবসা করছেন, তারা আপনারা বলতে পারেন যে ভাই আমি তো আসলে আমার ব্যবসার জন্য অলরেডি একটা ব্র্যান্ড কালার বানিয়ে ফেলেছি, লোগো বানিয়ে ফেলেছি, ট্যাগলাইন করে ফেলেছি, এখন কি আমি এগুলোকে চেঞ্জ করব? আপনি এখন হয়তো চেঞ্জ করবেন না, সময়ের সাথে সাথে আপনি যখন যে বললাম যে আপনার ব্যবসাটা কোন দিকে যাচ্ছে সেটা বুঝবেন, এবং ব্যবসার যখন একটা ফেজ, এক ফেজ থেকে আরেক ফেজের জন্য যাবেন, তখন কিন্তু আমাকে আসলে আমার এই স্টার্ট আপ জার্নিতে এই চেঞ্জটা কিন্তু অবশ্যই আনতেই হবে। এটা আনতেই হবে। আপনার এই প্রত্যেকটা ফেজ, আপনার বিজনেসের সেই ফেজ গুলো আসবে, সেই ফেজে আপনি যখন বড় হওয়ার ক্ষেত্রে, পরিবর্তন আনার ক্ষেত্রে, যখন সার্ভিসের চেঞ্জেস আসবে, আপনার যখন আরো বেশি প্রোডাক্ট লাইন এক্সটেনশন হবে, হয়তো নতুন টার্গেট গ্রুপকে ধরবেন, এই সময়গুলোতে কিন্তু আপনার আসলে এগুলোর প্রয়োজনীয়তা আছে। এই কারণে আসলে কিন্তু এই ব্র্যান্ডিং এর এলিমেন্ট গুলোকে নিয়ে কথা বলার চেষ্টা করছি। আচ্ছা, আমি আর একটু এক্সটেন্সিভ মোডে এখন যাই, যে ব্র্যান্ডিং এর দেখেন এখানে 12 টাইপস অফ এলিমেন্ট বলা হয়েছে, যে একটা ব্র্যান্ড করতে গেলে বা একটা ব্র্যান্ডের আইডেন্টিটিকে যদি আমি কনসিস্টেন্ট রাখতে চাই, সব জায়গায় যদি আমার ব্র্যান্ডটাকে একই রকম দেখাতে চাই, তাহলে আমার আসলে কোন দিকে খেয়াল করা উচিত। আমরা এখান থেকে অলরেডি ব্র্যান্ডের নেম নিয়ে কথা বলেছি, ব্র্যান্ডের লোগো নিয়ে কথা বলেছি, ব্র্যান্ডের ট্যাগলাইন নিয়ে কথা বলেছি, আরেকটা কি নিয়ে কথা বলেছি, ব্র্যান্ডের কালার নিয়ে কথা বলেছি। ঠিক আছে, এখানে দেখেন আরো অনেকগুলো এলিমেন্ট আছে। হ্যাঁ, কি কি এলিমেন্ট এখানে আমরা পাচ্ছি? এখানে দেখেন ব্র্যান্ডের টাইপোগ্রাফি একটা এলিমেন্ট, আমি সবগুলো এলিমেন্ট একটু এক্সপ্লেইন করবো। সো টাইপোগ্রাফি একটা এলিমেন্ট। টাইপোগ্রাফি কি? যে আমার ব্র্যান্ডের, আমি যেই বা আমার যে কোম্পানি, সেটার যে মেসেজিং গুলো আমি যখন লিখি, আমি যে কপিগুলো ভিজুয়ালি ইউজ করি, সেখানে আমি একই ফন্ট ইউজ করি কিনা। আপনারা দেখবেন যে গ্রামীণ ফোন, বাংলা লিংক, রবি, প্রত্যেকটা যদি ফেসবুক পেজে যান বা ইনস্টাগ্রাম হ্যান্ডেলসে যান বা তাদের ওয়েবসাইটে যান, আপনি দেখবেন সব কমিউনিকেশনসে, সব জায়গায় তাদের প্রত্যেকটা ফন্ট একটা ডিস্টিংগুইশ ফন্ট, তারা সবকিছু ইউটিলাইজ করে। গ্রামীণ ফোনের ফন্টের সাথে বাংলা লিংকের ফন্টের কোনো সামঞ্জস্য নেই, বাংলা লিংকের ফন্টের সাথে এয়ারটেলের ফন্টের কোনো সামঞ্জস্য নেই, এবং প্রত্যেকে যে ধরনের বিজনেসকে ডিল করে সেটার উপর বেস করে জিনিসটা কিন্তু আসলে তারা করার চেষ্টা করে, তার আগে আসলে কিন্তু করে না। এরকম করে আপনাকে আসলে আপনার যখন আপনি ডিস্টিংগুইশ করছেন, আপনাকে আসলে আপনার ব্র্যান্ডের টাইপোগ্রাফিটাকে ডিফাইন করতে হবে। টাইপোগ্রাফি ডিফাইন কিভাবে করবেন? খুবই ইজি। আপনি গুগলে যাবেন, অথবা এখন তো চ্যাট জিপিটি আছে, চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করবেন যে আপনি যেই সেক্টরের ব্র্যান্ড মানে বিজনেসটা নিয়ে কাজ করছেন, সেই সেক্টরের বিজনেসের জন্য কি ধরনের ফন্ট কনজিউমারের কাছে সবচেয়ে বেশি ভালো লাগবে। এরপর আগামীকালকে থেকে আপনার সোশ্যাল মিডিয়াতে যা কমিউনিকেশন যাবে, একটা ফন্ট সিলেক্ট করে সেই ফন্টটাকে নিয়ে সবগুলো কমিউনিকেশন ডেভেলপ করার চেষ্টা করবে। সো দ্যাট ব্র্যান্ডের টাইপোগ্রাফি। আচ্ছা, ব্র্যান্ডের ইউআরএল জিনিসটা কি? ব্র্যান্ডের ইউআরএল জিনিসটা খুব সিম্পল। এখানে যারা বিজনেস করছেন তাদের মধ্যে যাদের ফেসবুক পেজ আছে, আচ্ছা একটু আমাকে যে কোনো একজন বলেন যে আপনার ফেসবুক পেজ আছে, ইনস্টাগ্রাম আছে, ইউটিউব আছে, লিঙ্কডইন আছে, যে কোনো একজন একটু বলেন সবগুলো আছে, এরকম কার আছে? আচ্ছা, দুজন কথা বলছেন, যে কোনো একজন একটু প্লিজ, প্রথম জন একটু মাইকটা মিউট করে দেন, আপনার ওখান থেকে অনেক নয়েজ আসছে। সেকেন্ড যিনি বললেন সব আছে, একটু নামটা বলবেন প্লিজ, যে কথা বলছেন। মুসলিমা আক্তার। আচ্ছা, আপনার সবগুলো আছে। এখন আপনার যে সবগুলো আছে, এই প্রত্যেকটা হ্যান্ডেলসে ধরেন facebook.com/ তারপরে কি আপনার ব্র্যান্ডের নাম কি, তারপরে স্ল্যাশের পরে কারখানা। কারখানা। আপনার কি ইনস্টাগ্রামে ওটার নামটা কারখানা? না, ইনস্টাগ্রামে আলাদা নাম, তিনটা আলাদা আলাদা নাম। আচ্ছা, এটা খুবই একটা মানে ক্ষতিকর দিক আপনার ব্র্যান্ডের জন্য। এটাই হচ্ছে ব্র্যান্ডের ইউআরএল। আপনার মাইকটা মিউট করে দেন, সমস্যা নেই। থ্যাংক ইউ। ওকে ওকে। সো আপনার যখন প্রত্যেকটা হ্যান্ডেলসে আপনার যখন এই যে ইউআরএলটা যদি এক না হয় এবং আপনার ওয়েবসাইটের সাথে এটা যদি সামঞ্জস্য না থাকে, আপনি যখন গুগলে যখন আপনাকে মানুষ সার্চ করবে বা অন্য কোনো সার্চ ইঞ্জিনে সার্চ করবে, আপনাকে অন্য কোনো লেটস সে চ্যাট জিপিটি আপনার বিজনেসকে খুঁজবে, 4 জায়গায় 4 রকম হ্যান্ডেলসের নামের কারণে আপনাকে আসলে একটা কোহেসিভনেসে আনতে পারবে না।
আপনার ইউআরএল গুলো সব সেম হতে হবে। সো যারা আপনারা এখানে আছেন সবাই এখানে অ্যাক্সিলারেটিং বাংলাদেশে আমাদের রেসিডেন্ট মেন্টররা আছেন, তাদের যে কারো সহযোগিতা নিয়ে বা আপনাদের যে পরিচিত যে আছে সোশ্যাল মিডিয়া এক্সপার্ট বা টেক এক্সপার্ট, তাদের কারো সহযোগিতা নিয়ে সবার ইউআরএল গুলো সেম করে ফেলবেন উইথ ইয়োর ওয়েবসাইট। আচ্ছা গেল। এরপরে আসেন ব্র্যান্ডের টেস্ট এন্ড স্মেল। এই টেস্ট এন্ড স্মেলটা ডিপেন্ড করে হচ্ছে যে সেই ব্র্যান্ডগুলোর জন্য যারা আসলে ইউআরএল তো অনেক সময় ওইটা পায় না, अवेलेबल পায় না, সেই ক্ষেত্রে এটা সেন্ড করব কিভাবে? লাইক ফেসবুকে নামটা বলে একটু কথা বলেন। এখানে তো ফুল স্ক্রিন আমি করা। শফিকুল বলছিলাম ভাইয়া, শফিকুল বলছিলাম। জি বলুন। ইউআরএল তো মনে করেন যে অনেক ক্ষেত্রে পায় না, লাইক আমার ডোমেইনটা ঠিকই পাইছি, ওয়েবসাইট ইউআরএল বা পেজে পাচ্ছি না, অথবা ইনস্টাগ্রামের পেজে ওই নামটা अवेलेबल নাই, সেক্ষেত্রে কি করা যায়? সেক্ষেত্রে তো আমাকে যে কোনো প্রিফিক্স বা পোস্টফিক্স ইউজ করেই করতে হয়। আপনার বিজনেসের নাম কি? জি, আমার বিজনেসের নাম হচ্ছে টেককুল। আমি মূলত সফটওয়্যার ডেভেলপ করে থাকি বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য। জি টেককুল। আপনি ওয়েবসাইট পেয়েছেন? হ্যাঁ, ওয়েবসাইট পেয়েছি। কি ওয়েবসাইট পেয়েছেন? ওয়েবসাইটের এটা কি বলে? অ্যাড্রেসটা বলুন। techcool.com। techcool.com এটা পেয়েছেন, কিন্তু ফেসবুকে যে দেখছেন যে টেককুল পাওয়া যাচ্ছে না, তাই তো? রাইট। আচ্ছা, সেক্ষেত্রে ব্যাপারটা এরকম হতে পারে। দেখেন, এটা এখন সময়ের সাথে তার পরিবর্তন হবে। আপনি যখন ফেসবুক নিচ্ছেন, ইনস্টাগ্রাম নিচ্ছেন, ইউটিউব নিচ্ছেন, লিঙ্কডইন নিচ্ছেন, সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস গুলো একসাথে করে ফেলতে হয়। আলাদা আলাদা করে করলে তখন আসলে এটা পাওয়াটা ডিফিকাল্ট হয়। আপনি ট্রাইটা এভাবে করতে পারেন। টেককুল বিডি একটা হতে পারে, টেককুল মেবি বাংলা একটা হতে পারে। আপনি যেটাই করেন না কেন চেষ্টা করবেন আসলে যে সবগুলো যেন সিমিলারিটি একটা জায়গায় আনা যায়। হ্যাঁ, যদি এরকম হয় যে টেককুল পাচ্ছেন না, হয়তো টিকুল বিডি, বিডি টিকুল, এরকম মানে কিছু একটা করে আসলে যদি সবগুলোকে একটা জায়গায় একটু কষ্ট করে আনা যায়, তাহলে এটা আপনাকে আসলে অনেক বেশি অ্যাডভান্টেজ দেয়। এখন একদমই পারা যাচ্ছে না, করা যাচ্ছে না, তাহলে তো আর কিছু করার নাই, তাহলে রাখতে হবে। আর যদি পারা যায় তাহলে খুব ভালো হবে। ঠিক আছে, সো চেষ্টা করে দেখতে হবে। বেটার হয় যে মেইন ডোমেনের সাথে, অর্থাৎ মেইন নামের সাথে সামনে বা পিছনে কোনো কিছু অ্যাড করা, যেমন আপনি বললেন যে বিডি বা বাংলা, হোয়াটএভার ইট ইজ। যদি করতে পারেন তাহলে খুব ভালো। আপনি যদি এটা জানেন তাহলে তো আপনি জানেন, বাট এই চেষ্টাটা করতে হবে আসলে। যদি পাওয়া না যায় এমন কিছু করতে হবে যেটা দিয়ে আসলে ইভেন টেককুল ঢাকাও হতে পারে, আই ডোন্ট মাইন্ড, টেককুল সিলেট হতে পারে, কোনো সমস্যা নাই। বাট যদি এরকম হয় চেষ্টা করতে হবে সবগুলোকে যেন একটা জায়গায় আসলে আনা যায়, তাহলে আমাদের সবার জন্য আসলে যেটা হবে যে এই যে কোহেসিভনেসটা আনাটা সুবিধা হবে। আচ্ছা, মুভিং ফরওয়ার্ড, আমি আসলে আপনার যে ব্র্যান্ড টেস্ট এন্ড স্মেলের কথা বলছিলাম, তো টেস্ট এন্ড স্মেল আসলে ডিপেন্ড করে পার্টিকুলারলি। টেস্ট হয় হচ্ছে গিয়ে ফুড ব্র্যান্ডের ক্ষেত্রে, এন্ড স্মেল হয় হচ্ছে গিয়ে ফ্রেগ্রেন্স বা কি বলবো যে পারফিউমস, এই ধরনের ব্র্যান্ডের ক্ষেত্রে। সো আপনি খেয়াল করে দেখবেন যে যে পার্টিকুলার আপনি যদি আচ্ছা কেএফসির কথা বলি, কেএফসির যদি আউটলেটে আপনি যান, ওখানে আপনি চিকেনের যে স্মেলটা পাবেন ঢোকা মাত্র চিকেন ফ্রাইয়ের, বিএফসিতে গেলে কিন্তু একরকমের স্মেল পাবেন না। এম আই রাইট অর রং? আমাকে কিন্তু আপনারা বলবেন, যদি ভুল মনে হয় বলবেন আমাকে। আমি একটা ওষুধ খাবো। হ্যাঁ, আবার ধরেন আপনি যদি বিবিকিউ চিকেনে যান, সেখানে আপনি যে কাবাবের স্মেল পাবেন, আপনি হয়তো কাবাব ফ্যাক্টরিতে গেলে একই রকমের স্মেল পাবেন না, রাইট? জি। সো এই ক্ষেত্রে কি হয়, ওই স্মেলটা কেন হয়? বিকজ তাদের যে ফুড ইনগ্রেডিয়েন্টস তারা যেটাকে প্রিপেয়ার করে, সরি হ্যাঁ, যে স্মেলটা হয় সেটা কিন্তু আসলে আপনার মাথায় কিন্তু আশেপাশে যদি আপনার বিএফসির চিকেনের একটা বাকেট কেউ নিয়ে আসে, আপনি মোটামুটি কিন্তু ওই মানে স্মেলটা আপনার মাথায় কিন্তু আছে। আবার যদি বলি যে ধরেন শ্যানেলের যে পারফিউম, শ্যানেল 5 পার্টিকুলারলি, এই ফ্রেগ্রেন্সটা শ্যানেলের একদমই ইউনিক, একদমই ওদের নিজস্ব একটা ফ্রেগ্রেন্স। তো শ্যানেল 5-এর স্মেল আপনি যদি যে কোনো জায়গায় শোনেন আর আপনি যদি এটা এক্সপিরিয়েন্স থেকে থাকে, আপনি ইজিলি লোকেট করতে পারবেন যে এই পারফিউমটা ওই মানুষটা আসলে শ্যানেল 5 ইউজ করে এসেছে। টেস্টের ক্ষেত্রে ব্যাপারটা কম্পারেটিভলি মাচ সেম। অথেন্টিক যে রেস্টুরেন্ট গুলো আছে, অথেন্টিক যে কুইজিন গুলো যারা করে, তাদের দেখবেন যে প্রত্যেকটা ফুডের টেস্ট কিন্তু একই রকম। এটা আপনাকে যদি মোটামুটি ধরেন বিএফসির চিকেন যদি এনে আপনাকে, আমি বিএফসি দেখে বলেছি, বা কেএফসির চিকেন বা পিৎজা যদি আপনাকে এমনিতেও র্যান্ডম কোনো জায়গায় খেতে দেওয়া হয়, এক্সপিরিয়েন্স থাকলে আপনি মোটামুটি বলতে পারবেন যেটা ওখানকার টেস্টের জিনিস। ঠিক আছে, নেক্সট উই হ্যাভ 3 আদার পয়েন্টস: ব্র্যান্ডের শেপ, ব্র্যান্ডের মুভমেন্ট এন্ড ব্র্যান্ডের গ্রাফিক্স। এখন ব্র্যান্ডের গ্রাফিক্সটা কি, এটা আপনারা কেউ বলেন, ব্র্যান্ডের গ্রাফিক্সে আসলে কি হতে পারে? ভাই আমি একটা কথা বলতে যাচ্ছিলাম, মাহফুজ বলছি আমি। জি বল ভাই। ভাই আমি ওই যে একটা ব্যবসা, আমার ম্যাটেরিয়াল টুলস এর বিজনেস, তো কিন্তু আমি যখন
এই ব্যবসাটা শুরু করি, তখন ওয়েব পেজ বহুমাত্রা আমি অলরেডি ডোমেন এই সমস্ত নিয়ে নিছি। কিন্তু এর মধ্যে আরেকজন এই বহুমাত্রা দিয়ে ওনার শপিং মল খুলে উনি এটা ফেসবুক পেজ তৈরি করে দিয়ে বিক্রি করতেছেন। কিন্তু এখন আমি এখানে ওই সাইটটা বহুমাত্রা.com আমার আছে। এখন এখানে আমাকে ফোন দেয় বিভিন্ন কাস্টমাররা ওদের গার্মেন্টস অ্যাক্সেসরিজের জন্য। এটা কিভাবে আমি সলিউশনে যাইতে পারি একটু? আচ্ছা, এই কোশ্চেনটা আপনি তুলে রাখেন, আমি সেশনের শেষে যখন কিউএনএ নিব তখন কথা বলবো। আমি এখন প্রশ্ন করেছি যে ব্র্যান্ডের গ্রাফিক্স এই জিনিসটা নিয়ে কেউ একজন বলেন যে ব্র্যান্ডের গ্রাফিক্স জিনিসটা আসলে কি হতে পারে, মানে ব্র্যান্ড গ্রাফিক্স কি আসলে কোনো আইডিয়া আছে কারো, যদি কোনো থটস থেকে থাকে? ব্র্যান্ডের যে একটা ভিজুয়াল ইমেজ মানে যেটা মানুষের মাথায় আসে আর কি, যেমন টিক চিহ্ন দেখলে ওইটা দেখলেই মনে হয় নাইকি, এম দেখলে মনে হয় ম্যাকডোনাল্ডস, ওইরকম একটা রিপ্রেজেন্ট করে যে জিনিসটা, ওইটাই। আচ্ছা, এটা আপনি তো বলছেন লোগো রিপ্রেজেন্টেশন, লোগো রিকলিং এর ফ্যাক্টর। হ্যাঁ, ব্র্যান্ডের গ্রাফিক্সে দেখবেন যে আপনি যে কোনো ব্র্যান্ডের যদি কোনো মানে যে ব্র্যান্ডগুলো আসলে তাদের এই কনসিস্টেন্সি মেনটেন করে, আপনি রবির যে কোনো কাস্টমার কেয়ারে গিয়ে দেখবেন যে প্রত্যেকটা কাস্টমার কেয়ার দেখতে একই রকম লাগে। কেন? কারণ ওখানে যে কমিউনিকেশনস গুলো ইউজ করা হয় ব্র্যান্ডের, ওখানে যে পোস্টারটা থাকে, ওখানে যে ব্যানারটা থাকে, ওখানে যে একটা লোগো থাকে, ওখানে যে আউটলেটটা থাকে, ওখানে আউটলেটের যে পার্সন গুলো বসে তাদের যে সিটিং অ্যারেঞ্জমেন্ট থাকে, সব দেখতে একরকম হয়। সো ব্র্যান্ডেড গ্রাফিক্স গুলো আসলে সব একই রকম, একই এলিমেন্ট দিয়ে তৈরি করতে হবে। সেই কারণে আপনার টাইপোগ্রাফি, আপনার ব্র্যান্ডের লোগো, আপনার ব্র্যান্ডের ট্যাগ লাইন, এগুলো সব আপনার আসলে সেম থাকতে হবে। এভাবে করে ব্র্যান্ডের গ্রাফিক্সটাকে আপনি প্রিপেয়ার করবেন। সো ব্র্যান্ড গ্রাফিক্স শুড বি সিমিলার। আপনি একই ধাঁচের ডিজাইন বানাবেন। ফর এক্সাম্পল, আপনাদেরকে এখন যদি বলি যে গ্রামীণ ফোনের কথা যদি বলি, এক্সাম্পল দেই, অথবা আপনাদের মানে স্টার্টআপ সেগমেন্টে দিতে পারি, পাঠাওয়ের যদি ফেসবুক পেজে যান, ওখানে দেখবেন যে পাঠাওয়ের সব কমিউনিকেশন গুলা দেখতে একই রকম। তো এটাই হচ্ছে আসলে ব্র্যান্ডের গ্রাফিক্স, মানে যেটা দিয়ে আপনি আসলে কনসিস্টেন্সিটাকে এনশিওর করবেন। বুঝাতে পেরেছি? আচ্ছা, নেক্সট ফরওয়ার্ড করি। ব্র্যান্ডের শেপ। ব্র্যান্ডের শেপ দেখতে, মানে শেপ দেখে ব্র্যান্ড কিভাবে বুঝবেন বলেন তো? মানে দেখে মনে হবে যে এই ব্র্যান্ডটা তো আসলে ওইটাই। সরি, জি সরি, বলেন শেপ দেখে কিভাবে বুঝবো ব্র্যান্ডের গ্রাফিক্স দেখে? ইন্ডাস্ট্রি ওয়াইজ হবে, লাইক ফুড স্টার্টআপ হলে ফুডের কোন আইকন বা এরকম সামথিং কিছু একটা থাকবে। খুবই কমন এক্সাম্পল, সুন্দর বলেছেন। ধরেন কোকা কোলার যে বটলের যে শেপ, ওই শেপের বটল কিন্তু অন্য কারো নাই। আবার পেপসির যে বোতল, ওই বটলের শেপ কিন্তু অন্য কারো নাই। মাউন্টেন ডিউর যে বটল, ওই বটলের শেপ অন্য কারো নাই। এই যে একটা এলিমেন্ট পুরোপুরি একটা ইন্ডাস্ট্রিতে একটা ব্র্যান্ডকে একটা শেপ ডিনোট করে দিয়েছে। আপনি যদি গাড়ির মডেলসে চিন্তা করেন, ধরেন বিএমডব্লিউ যে গাড়ি, সেই গাড়ির যে মডেল, সেই গাড়ির যে শেপ, এই শেপের ডিজাইন বা এই শেপের গাড়ি কিন্তু অন্য আর কেউ বানায়, রাইট? সো এটা দিয়ে কিন্তু সে নিজেকে ডিস্টিংগুইশ করেছে। আপনার যদি এমন কোনো প্রোডাক্ট হয় যেটা আসলে মানে শেপ, যেহেতু আপনি বলছেন যে শেপটা আনকমন, এটা আমি এর আগে কখনো খেয়াল করেন, বাট আপনারা এটা তো আমরা জানি। হ্যাঁ, শেপের তাহলে প্যাটার্ন করছে, যেমন আপনার লোগো হচ্ছে আপনার ওরা প্যাটার্ন করে রাখে যে লোগোটা কপি করতে পারবে না কেউ। হ্যাঁ, তো শেপেরও কি প্যাটার্ন করছে সেম? শব্দটা আই থিঙ্ক আপনি প্যাটেন্টের কথা বলছেন। যে কোনো কিছু আসলে প্যাটেন্ট করা সম্ভব। আপনার ব্র্যান্ডের যেই, মানে এটা প্যাটেন্ট আসলে না, এটা আসলে কপিরাইট হয়। সো ব্র্যান্ডের ক্ষেত্রে আপনি আসলে কপিরাইট করতে পারবেন, আপনি আপনার শেপ কপিরাইট করতে পারবেন, আপনি আপনার টেস্ট কপিরাইট করতে পারবেন, ইনগ্রেডিয়েন্ট কপিরাইট করতে পারবেন। এনিথিং ক্যান বি ডান এজ এ কপিরাইট এন্ড ট্রেডমার্ক করা সম্ভব। আর প্যাটেন্ট হয় হচ্ছে গিয়ে, ধরেন যখন কোনো একটা ইনোভেশন হয় বা কোনো একটা ফর্মুলা ক্রিয়েট করা হয়, তখন সেটা প্যাটেন্ট করা হয়। মোস্টলি টেকের ক্ষেত্রে এগুলো কাজে লাগে। তো আপনি চাইলে আসলে আপনার এই শেপও আসলে আপনি ট্রেডমার্ক করতে পারেন, আপনি চাইলে আপনার শেপেরও হচ্ছে কি আসলে কপিরাইট নিতে পারেন, ঠিক আছে? কিন্তু একটা ইউনিকনেস যখন থাকে, তখন সেটা আসলে আপনার ব্র্যান্ডের ওই কোহেসিভ আইডেন্টিটি ক্রিয়েট করতে হেল্প করে। বুঝাতে পারলাম? জি, আমি বুঝছি। আচ্ছা, আচ্ছা, লাস্ট একটা পয়েন্ট আমাদের কাছে আছে, ব্র্যান্ডের মুভমেন্ট। বলেন দেখি কেউ, কারো কোনো থটস? এতক্ষণ তো অনেকগুলো এলিমেন্ট আমরা কথা বললাম, মানে হোয়াট ইজ দি ব্র্যান্ডের এলিমেন্টে মুভমেন্ট আসলে কি হবে, কি হতে পারে? এনিবডি? কারো কোনো থটস নাই? শেয়ার করেন প্লিজ, শেয়ার করেন। ব্র্যান্ডের আইডিয়া অর देयर মেসেজ
anything that they Branded- want to convey. জি ব্র্যান্ডের আইডিয়া আর ব্র্যান্ডের মেসেজ এন্ড অফ দ্য ডে ব্র্যান্ডের আইডিয়া বা মেসেজ সেটা আসলে ইউ আর প্রিটি মাচ দেয়ার। সো আমরা যখন এটাকে আমাদের কনজিউমারের কাছে নিয়ে যাচ্ছি, আমরা যখন কনজিউমারের কাছে প্রেজেন্ট করছি আমাদেরকে, আমরা কিভাবে আসলে নিজে থেকে শোকেস করছি, কিভাবে নিজে থেকে দেখাচ্ছি, ওভারঅল আমাদের যে একটা মানে প্রেজেন্স এই জিনিসটা, এবং আমাদের যে অ্যাজ এ ব্র্যান্ড, ব্র্যান্ড কিন্তু ধরেন ব্র্যান্ডের তো একটা পার্সোনা আছে, হ্যাঁ প্রত্যেকটা ব্র্যান্ড তো ডিস্টিংগুইশ একটা ক্যারেক্টারিস্টিক্স বিলং করে। সো ওই ক্যারেক্টারিস্টিক্সটা আমরা যেভাবে আসলে কনজিউমারের কাছে নিজেদেরকে কি বলবো যে প্রেজেন্ট করি, সেই যে মেসেজিং, সেই যে আমাদের টোনালিটি, সেই যে আমাদের প্রেজেন্ট করা বা আমাদের যে রিপ্রেজেন্টেশনের যে প্যাটার্ন, সেটা আসলে হচ্ছে আমার যে বিহেভিয়ারটা, সেটা হচ্ছে আমার ব্র্যান্ডের মুভমেন্ট। এখন আপনাদেরকে আমি বলতে পারি, আপনারা বলতে পারেন যে এটা আসলে জিনিসটা কিভাবে বুঝবো যে ব্র্যান্ডের মুভমেন্টটা কি বা এটা কি আসলে। আপনাদের কাছে কখনই কি মনে হয়েছে যে আপনারা এখানে যারা ধরেন কথা গ্রামীণ ফোন ইউজার, তাদেরকে জিজ্ঞেস করি, কখনো কি মনে হয়েছে যে গ্রামীণ ফোন আপনাদের সাথে চিট করতে পারে? হ্যাঁ, কারো মনে হচ্ছে? বলেন, চিট করতে পারে? সবসময় মনে হয় ভাই, সবসময় মনে করার হয়। সময় মনে হচ্ছে, করার পরে মনে হয়েছে। প্রথম যখন আমরা ইউজ করেছি তখন তো আমরা কেউই ভাবি নাই যে ব্র্যান্ড আমাদের সাথে, এরকম একটা ব্র্যান্ড আমাদের সাথে চিট করবে। কিন্তু করার পরে আমাদের অভিজ্ঞতা হওয়ার পরে আমরা আচ্ছা তখন ধরে নিয়েছি যে সব এই ধরনের যে ব্র্যান্ড গুলো আছে সবগুলোই হয়তো এই চিটিংটা করবে। আচ্ছা, প্রথম তো মনে হয় নাই, রাইট? প্রথমে তো মনে হয়নি। সো তাহলে একটা রিপ্রেজেন্টেশন নিয়ে এসে যে তার মধ্যে একটা ট্রাস্টওয়ার্দিনেস আছে, হ্যাঁ, বা ট্রাস্ট দেওয়ার একটা ক্যাপাসিটি আছে। আচ্ছা, আপনারা সবচেয়ে বেশি ট্রাস্ট করেন কোন ব্র্যান্ডকে বলেন? বিকাশ? বিকাশ মোর ফ্লেক্সিবল। অ্যাপেল মোর ফ্লেক্সিবল। অ্যাপল ট্রাস্ট করেন? অ্যাপলকে ট্রাস্ট করেন? আচ্ছা, অ্যাপলকে ট্রাস্ট করেন, রাইট। আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে অ্যাপল আপনাদের সাথে চিট করতে পারে? না কখনোই না। করতে পারে, কখনো কি মনে হচ্ছে যে ধরেন একটা মোবাইল ডিভাইস কিনছেন 1.5 লক্ষ টাকা দিয়ে, এই 1.5 লক্ষ টাকার ডিভাইসটা আসলে বানাতে 15,000 টাকা খরচ হয়, এটা কখনো মনে হয়েছে? এটা জানার পরে মনে হয়েছে, জানার আগে কিন্তু মনে হয় নাই। জানার আগে মনে হয় নাই, কিন্তু ব্র্যান্ডের তো একটা মানে মেসেজিং আছে না, যে আপনাকে ব্র্যান্ড ওই ফিলটা দিচ্ছে যে সে আপনাকে এরকম একটা প্রিমিয়াম প্রোডাক্ট দিচ্ছে, একটা প্রিমিয়াম সার্ভিস আপনাকে প্রোভাইড করছে। আপনার কাছে মনে হয় নাই যে আপনার সাথে অ্যাপল আসলে চিট করতে পারে, রাইট? সো এন্ড অফ দ্য ডে এই যে ব্র্যান্ডের যে মুভমেন্টটা, একটা ব্র্যান্ড যখন নিজেকে ওভাবে আসলে এস্টাবলিশ করতে পারে, তখন আপনাদের কাছে হয়তো মনে হতে পারে যে না, এই আমি আর যে কিছু হোক না কেন, এই আমার সাথে হয়তো 2 নাম্বারই করবে না। বাংলাদেশে আমাদের মানে দুর্ভাগ্য বা দুঃখজনক হলো ঘটনাটা সত্য যে সবাই কম বেশি আসলে চিট করেছে, হ্যাঁ, যারা মেজর ব্র্যান্ডস আছে সবাই কম বেশি চিট করেছে। এই কারণে আমরা আসলে কারো কাছে ট্রাস্ট করতে পারি না। বাট গ্লোবাল যে ব্র্যান্ড গুলো আছে অনেকেই কিন্তু আসলে এরকম ট্রাস্টওয়ার্দি ব্র্যান্ড, হ্যাঁ, যেমন আপনি জানেন যে তাদের ওই যে সার্ভিসটা তারা আপনাকে যেটা কমিট করছে সেটা আসলে তারা প্রোভাইড করবে। সো ওভারঅল দিস আর দ্য এলিমেন্টস ইন আ নাটশেল। আরেকবার সামারি করার চেষ্টা করি, আপনারা মাথায় রাখার চেষ্টা করবেন ব্র্যান্ডের নেম, ব্র্যান্ডের লোগো, ব্র্যান্ডের কালার, আর হচ্ছে আপনার ব্র্যান্ডের ট্যাগলাইন। দিস আর দ্য কোর এলিমেন্টস, যে চারটা আপনার আসলে খুব বেশি মাথায় রাখতে হবে। এর সাথে আপনি আরো এক্সটেনশন যে এলিমেন্ট গুলো আছে, ব্র্যান্ডের টাইপোগ্রাফি, ব্র্যান্ডের টেস্ট, ব্র্যান্ডের স্মেল, ব্র্যান্ডের সাউন্ড। ও সাউন্ডটা মিস করে গেছে, আমি মেনশন করি নাই। সাউন্ড যে ধরেন নকিয়া ফোনের কথা তো সবার মনে আছে, রাইট? সো নকিয়া হ্যাজ আ রিংটোন, রাইট, যে সামথিং লাইক দিস। আমার বলার অবস্থা খুবই আসলে ভালো না। সো একটা এরকম মিউজিক ছিল না যে যে না 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 না, রাইট? কানে এখনো বাজে। এবং এই রিংটোনটা বললে আমি যে কোনো জায়গায় শুনলে আমার কাছে মনে হয় যে আমরা হয়তো নকিয়ার একটা ফোন ওখানে আছে, রাইট? অ্যাপেলের এরকম আছে একটা খুবই একটা মানে কমন একটা টোন, যেটা বোঝাই যায় যে একটা আইফোন বাজছে, আইফোনের একটা রিংটোন আছে স্পেশাল। সো দ্যাটস দ্য সাউন্ড। ব্র্যান্ডেরও সাউন্ড হতে পারে, যে ব্র্যান্ডেড সাউন্ড আর কি পার্টিকুলারলি। তো আচ্ছা, সো ব্র্যান্ডেড সাউন্ড, ব্র্যান্ডের গ্রাফিক্স, ব্র্যান্ডের মুভমেন্ট, ব্র্যান্ডের শেপ, ব্র্যান্ডের ইউআরএল, এই হচ্ছে কি মেজর এলিমেন্টস উই হ্যাভ। যেই 12 এলিমেন্টস মাথায় রেখে আসলে আমরা একটা ব্র্যান্ডের আইডেন্টিটি বা একটা ব্র্যান্ডের এলিমেন্টস গুলোকে নিয়ে আমরা একটা ব্র্যান্ডের কনসিস্টেন্ট আইডেন্টিটি ক্রিয়েট করতে পারবো। আমি এই বলে থামবো, থেমে 1 মিনিট সময় দিব। কারো যদি এই পর্যন্ত কারো যদি কোনো কোয়েরিজ, কোনো কোয়েশ্চেন্স, কোনো রিফ্লেকশনস থাকে, ইউ ক্যান আস্ক। শেয়ারটা একটু অফ করলাম so that I can see you people. জি বলেন, কারো যদি কোনো কোয়েশ্চেন্স, কোনো কোয়েরিজ, কোনো কনফিউশনস থাকে অ্যাবাউট ব্র্যান্ড। আপনি ট্যাগলাইন নিয়ে বলছিলেন
আপু একটু আসি, ট্যাগলাইনটা চেঞ্জ নাজমা করাটা পারভিন, কি নাজমা পারভিন আপু আগে 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 বলা শুরু করেছিলেন, ওনারটা একটু শুনি। ওয়েলকাম টু। একদম একটা স্টার্ট আপ, সে তার সবকিছুই ঠিক আছে, কিন্তু সে কোন জিনিসগুলো ফলো করলে সব আপনার, আপনি যেগুলো বলছেন সবগুলো হচ্ছে আপনার হচ্ছে তার হচ্ছে সিম্বল, ঠিক আছে? এই সিম্বলটা আপনি যদি কোনো টিপস দিতেন যে সে কিভাবে এই ব্র্যান্ডটা মানুষের একটা স্টার্ট আপের জন্য, বাট কোন জিনিসগুলো তাকে খুব কম সময় এস্টাবলিশমেন্ট দিবে, এইটা যদি আপনি আমাদেরকে একটু বলতেন। আমার কুইক টিপস হচ্ছে এটা যে একটা, আপনি যেহেতু স্টার্টআপ, আপনার আমি বিশ্বাস করি যে আমরা যে ক্যাটাগরি স্টার্টআপ, আমাদের অনেক টাকা পয়সা নাই, হ্যাঁ, মানে আমরা কোটি কোটি টাকা ব্র্যান্ডের পিছনে খরচ করতে পারবো না বড় ব্র্যান্ডগুলোর মতো, ঠিক আছে? সো আমার টিপস হচ্ছে সিম্পল, যে আপনার মেজর এবং বেসিক যে এলিমেন্টস গুলো সেগুলোকে আপনি ইউ ফিক্স ফার্স্ট, হ্যাঁ। সো আপনার ব্র্যান্ডের লোগো, ট্যাগলাইন, তারপরে ব্র্যান্ডের কালার, আই সরি, এগুলো ফিক্স করতে আপনার আসলে অনেক পয়সা খরচ করতে হবে না, এটা আপনি কিন্তু নিজে থেকেই ফিক্স করতে পারেন। সো আপনার যে বিজনেসটা আছে সেই বিজনেসটা আসলে কি ধরনের টোনালিটি, কি ধরনের মেসেজিং করবে সেটা বুঝে, সেটা চিন্তা করে আপনি আসলে প্রথমত এগুলোকে ফিক্স করেন। তারপরে ধরেন রবি কি করে, ফেসবুকে যখন অ্যাড দেয় তখন একটা ওবিসি বা টিবিসি বানায়, তার পিছনে 10 লাখ টাকা খরচ করে। এখন আপনার ওইটা বানানো সম্ভব না, রাইট? 10 লাখ টাকা ওখানে খরচ করলে তার ব্যবসা হবে না। তাহলে আপনি কি করবেন, আপনি স্ট্যাটিক ইমেজ বানাবেন, কিন্তু কনসিস্টেন্সি থাকতে হবে। আপনি যেই ফন্টটা সিলেক্ট করেছেন ওই ফন্ট দিয়েই সবকিছু করতে হবে। আপনার কনজিউমার কাছে যে প্রোডাক্টটা যায় সেই প্রোডাক্টের উপরে যে প্যাকেজিং এ আপনার নাম লেখা থাকে, ফোন নাম্বার লেখা থাকে, সেটা থেকে শুরু করে আপনার সোশ্যাল মিডিয়া পোস্ট পর্যন্ত, আপনার যে কোনো একটা কোম্পানির কাছে কোনো একটা প্রপোজাল পাঠানো পর্যন্ত, আপনি কোনো একটা জায়গায় কোনো একটা ধরেন গিফট আইটেম করেছেন, ধরেন 10টা নোটবুক বানিয়েছেন, কাউকে দিবেন, সেই নোটবুকের উপরে কোম্পানির নাম লেখা পর্যন্ত সবকিছুর মধ্যে ওই জিনিসটা সেম থাকতে হবে। এটা করার জন্য আপনার কোথাও আসলে অনেক বেশি পয়সা খরচ করতে হবে, একই রকম ভিজিবিলিটি, রাইট? সবকিছু একই রকম হতে হবে। সো আপনি যখন এই কনসিস্টেন্সিটা এনশিওর করে আগাবেন, আপনি আস্তে 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 ব্র্যান্ডের, আমরা বলি ব্র্যান্ড ইকুইটি গ্রো করতে থাকবেন। আপনাকে তখন দেখিয়ে মানুষ চিনবে যে ও আচ্ছা এটা তো এরকম, ও আচ্ছা এটা তো এরকম ভাবে। এই যে অ্যাক্সেলারেটিং বাংলাদেশ একটা ওই যেরকম প্যাচ আছে আমাদের, হ্যাঁ, ইনফিনিটি প্যাচ, ওটা দিয়ে কিন্তু আমরা মোটামুটি এস্টাবলিশ করে ফেলছি। এখন যে কোনো জায়গায় আমরা যদি ওই কালার দিয়ে দেই, মানুষ বুঝে দিবে যেটা হচ্ছে অ্যাক্সেলারেটিং বাংলাদেশের একটা স্টার্টআপ প্রোগ্রাম। সো এই যে জিনিসটা, এটা কিন্তু আমাদের এস্টাবলিশ করতে সময় লেগেছে, রাইট? সো প্রত্যেকটা ব্র্যান্ডের ক্ষেত্রে ব্যাপারটা তাই। সো আপনি আপনার বেসিক এলিমেন্টস গুলোকে, যেটা আপনার মাধ্যমে করা সম্ভব, সেটাকে ফিক্স করে সেটাকে কনসিস্টেন্সি এনশিওর করেন, জাস্ট এদিক সেদিক করায়, ঠিক আছে? আচ্ছা, আনোয়ার আপু আপনার কোয়েশ্চেন। জি ভাই, আপনি বলছিলেন যে ট্যাগলাইন চেঞ্জ করাটা, মানে ট্যাগলাইন নিয়ে আমি জানতে চাচ্ছি ট্যাগলাইন চেঞ্জ করাটা কি জরুরি কিনা, একই ট্যাগলাইনে যদি থাকি তাহলে কোনো প্রবলেম কিনা? কোনো প্রবলেম নাই আপু, ইউ ক্যান অলওয়েজ হ্যাভ ইউর ওন ট্যাগলাইন, যেটা নিয়ে আপনি আছেন সেটা নিয়ে, যে নাইকের মতো জাস্ট ডু ইট সারা জীবন ধরে এক ট্যাগলাইন থাকতে পারেন। বাট ইট ডিপেন্ডস, আপনি যখন আপনার কোম্পানির প্রোডাক্ট এবং সার্ভিসে ইনোভেশন হচ্ছে তখন ওই ট্যাগলাইনটা তাকে স্যাটিসফাই করছে কিনা। গ্রামীণ ফোন একটা সময় বলতে হচ্ছে গিয়ে কাছে থাকুন, কারণ তখন গ্রামীণ ফোনের সব কমিউনিকেশন, সব ব্র্যান্ডের এলিমেন্ট সবকিছু ওই অ্যাঙ্গেলে ছিল। নাও ইট মুভস টু চলো বহুদূর, কারণ গ্রামীণ ফোন এখন আসলে চায় অনেক দূর চলে যাবে, বা সে চায় তার কনজিউমাররা আগের তুলনায় অনেক বেশি এক্সেল করবে। সে তার কনজিউমারদের এখন পার্টনার হতে চায়, তাদেরকে সামনে নিয়ে যেতে চায়, এগিয়ে নিয়ে যেতে চায়, তাদের সাকসেসের পার্টনার হতে চায়। তো আপনাকে আসলে চিন্তা করতে হবে আপনি আসলে কিভাবে আপনার ব্র্যান্ডের ট্যাগলাইনটাকে কন্টিনিউ করাবেন। একটা দিয়ে করবেন, ফাইন, কোনো সমস্যা নাই, বি উইথ ইট। কিন্তু চেঞ্জ করতে চাবেন তাহলে ব্র্যান্ডের আসলে বা বিজনেসের আসলে ওই ফেজটা আসতে হবে, যেই ফেজে গেলে আসলে চেঞ্জটা আনা সম্ভব। আমি মাহবুবা করিম আপু আপনার কোশ্চেনটা এখন নিব না, কিউএনএ তে নিব, মাথায় থাকলো, বাট এখন আমি নেক্সট টপিকে যাব, একটু এক্সকিউজ করবেন এখন। আচ্ছা, আমার টপিক নেক্সট হচ্ছে গিয়ে কমিউনিকেশনস। আমি আবার স্ক্রিনটা শেয়ার করি, প্লিজ আমাকে বলেন যে স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে কিনা। I think yes. আচ্ছা, সো এটা আমরা আলাপ করেছি। নাও ফল টু দ্য কমিউনিকেশনস। সো কমিউনিকেশন জিনিসটা কি? কমিউনিকেশন স্টার্টআপের জন্য আসলে খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমার কমিউনিকেশন স্লাইডটা দেখা যাচ্ছে, একটা সাইডে 4টা মানুষ কমিউনিকেশন লেখা,
প্লিজ একটু বলবেন। জি ভাইয়া, দেখা যাচ্ছে। ফ্যান্টাস্টিক। সো কমিউনিকেশনস হচ্ছে গিয়ে স্টার্টআপের জন্য খুবই ইম্পর্টেন্ট। এখানে দেখেন আপনার যে কোনো সাকসেসের জন্য আসলে কমিউনিকেশনস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা আপনার ট্রাস্ট, ট্রান্সপারেন্সি এন্ড কোলাবোরেশন এই তিনটাকে এনশিওর করে। সো আপনার অ্যাজ আ স্টার্টআপ ফাউন্ডার এবং অ্যাজ আ স্টার্টআপ আপনার মেইন কাজটাই আসলে হচ্ছে কমিউনিকেট 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 কমিউনিকেট। 5 টাইমস বললাম। কেন কমিউনিকেট করা? কারণ আপনার কিন্তু অনেকগুলো প্রয়োজনীয়তা আছে। কি প্রয়োজনীয়তা আছে বলেন তো? অ্যাজ আ স্টার্টআপ আপনার প্রয়োজনীয়তা কি বলেন তো? মেজর 2টা প্রয়োজনীয়তা বলেন। আমি যদি আমার সম্পর্কে নাই বলি তাহলে মানুষ কি করে জানবে? এটা হচ্ছে কমিউনিকেশনের প্রথম শর্ত, যে আমাকে জানাতে হবে যে আমি মার্কেটে আছি। সো অ্যাওয়ারনেস, আপনার স্টার্টআপ বিষয়ে আপনার অ্যাওয়ারনেস। আচ্ছা, একটা পেলাম। আর এনিবডি? মানে মেজর প্রোডাক্টটা 2টা জিনিস। আমার জি বলেন। এস্টাবলিশ করতে হবে, ব্র্যান্ডকে এস্টাবলিশ করতে হবে এবং প্রোডাক্ট সম্পর্কেও জানাইতে হবে। এই দুইটা কাজ তো আমার করতেই হবে। ঠিক আছে, বুঝলাম। কিন্তু অ্যাজ আ স্টার্টআপ আবারও বলছি, অ্যাজ আ স্টার্টআপ আপনার মেজর 2টা কমিউনিকেশন রুট। একটা হচ্ছে আপনার কনজিউমারের কাছে আপনার প্রোডাক্টকে নিয়ে পৌঁছাতে হবে। ওয়্যার ইউ অল আর বলছেন, ঠিক আছে, আপনার প্রোডাক্ট বা সার্ভিসকে নিয়ে কনজিউমারকে আসলে দেখাতে হবে যে এইটা হচ্ছে আমার প্রোডাক্ট, এটা হচ্ছে আমার সার্ভিস, ভাই তুমি এটা দেখো, আপু তুমি এটা দেখো এবং তুমি এটা কিনো। তো এটা হচ্ছে আমার প্রথম একটা কাজ। সেকেন্ড একটা কাজ কেউ বলছেন না, ইনভেস্টরের কাছে যেতে হবে না? সো ইনভেস্টরের সাথে কমিউনিকেট করতে হবে না? ফান্ড রেজ করতে হবে না? আচ্ছা, এখানে আবার একটা কোয়েশ্চেন আছে ভাইয়া, যদি কিছু মনে না করেন। জি বলেন। আমি স্টার্টআপ কে ইনভেস্ট খুব কম লোকই করে, একদম স্টার্টআপ। হ্যাঁ, তো আমি যখন একটা মিড পয়েন্টে যাই তখনই কিন্তু আমাকে ইনভেস্ট করে। আমি মিড পয়েন্টে গেলে প্রথমেই কিন্তু একদম জিরো যদি থাকি, আমাকে একদম নিউ ব্র্যান্ডে যদি আমি প্রেজেন্টেশনটা ওভাবে না করি, সেখানে কমিউনিকেশনটা আসে যে আমার ব্র্যান্ডটা কি কি প্রবলেম সলিউশন দিচ্ছে, প্রবলেম সলভ করছে, সেটা ইকোনমিক হতে পারে, সোশ্যাল হতে পারে। এইটা যখন আমি তাকে বোঝানোর চেষ্টা পয়েন্ট বুঝে গিয়েছি, কোশ্চেন পয়েন্ট বুঝে গিয়েছি। কিন্তু আমার রিফ্লেকশন বলি আইডিয়া লেভেলও স্টার্টআপে ফান্ডিং হয়। হ্যাঁ, সো শুরুতেই মানুষ ফান্ডিং করে না, এইটা বলাটার আমি এটার পক্ষপাতি না। হ্যাঁ, একদম আইডিয়া স্টেজ, কিছুই রেডি হয় নাই, বাট আইডিয়াটা এত গ্রাউন্ড ব্রেকিং যে সেখানেও ইনভেস্টমেন্ট হয়, সেখানেও ফান্ডিং দেয়। এটা কিন্তু ডিরেকশন হয়ে যাচ্ছে। কারণ আইডিয়া স্টেজে যারা ফান্ডিং পাচ্ছে তাদের কিন্তু এর আগে হয়তো একটা দুইটা স্টার্টআপ ছিল, তাদের সেই কানেকশনটা ছিল। এখন আমি যদি আমার বাবার কাছ থেকে ফান্ড নেই আইডিয়া স্টেজে, সেটা আলাদা হিসাব, বুঝছেন না? না ভাইয়া, ওটা না একদম নিউ এই রিফ্লেকশনটা আমি 100% অ্যাকসেপ্ট করতে পারছি না। কারণ আমি একটা ভিসিতে কাজ করি, আমরা আইডিয়া স্টেজে ইনভেস্ট করেছি, একদম র্যান্ডম ইনভেস্ট করেছি, কারণ আইডিয়াটা আমাদের কাছে গ্রাউন্ড ব্রেকিং লেগেছে। এক্সাম্পল হচ্ছে ইকোভিয়া নামে একটা স্টার্টআপ। ইকোভিয়া স্টার্টআপ কি বানিয়েছে? গার্মেন্টস এর স্ক্র্যাপ ক্লথ থেকে, জুট কাপড় যেটা, সেটা থেকে বায়োডিগ্রেডেবল প্লাস্টিক ব্যাগ তৈরি করেছে। আপনার মাইকটা প্লিজ মিউট করেন। যেই প্লাস্টিক ব্যাগটা মাটিতে ফেলে দিলে 180 দিনে মিশে যায়। এটা একটা গ্রাউন্ড ব্রেকিং ইনোভেশন। একটা গ্রাউন্ড ব্রেকিং ইনোভেশন একটা স্টার্টআপ এসেছে। আমরা সেখানে লিড ইনভেস্টর হিসেবে, মেজর ইনভেস্টর হিসেবে ফান্ডিং করেছি, একদমই র্যান্ডম। আমি আপনাকে বললাম তো আইডিয়া স্টেজেও ফান্ডিং হয়। সো আমি যেহেতু ভিজিতে কাজ করি এন্ড আই সি দিস সিনারিওস ইন দিস এনভায়রনমেন্ট, ওই ডিসকাশনটা ডিফারেন্ট। আপনি প্রথমে আগে বুঝেন যে আপনি কি ব্যবসা, আপনি কি এসএমই নাকি আপনি স্টার্টআপ, আপনি কি গ্রাউন্ড ব্রেকিং কোনো আইডিয়া নিয়ে এসেছেন। আমরা ভেরি রিসেন্ট একটা স্টার্টআপে ইনভেস্ট করেছি। এই স্টার্টআপটা যেটা বানিয়েছে সেটা হচ্ছে, এখানে যারা টেকের আছেন তারা খুব ক্লিয়ারলি বুঝবেন জিনিসটা, বাকিরা গুগল করলেই বুঝবেন। সাইবার সিকিউরিটি জিনিসটা সবাই হচ্ছে কি বিভিন্ন বড় বড় বাইরের কোম্পানির কাছ থেকে তাদের প্রোডাক্ট কিনে সাইবার সিকিউরিটিকে এনশিওর করে। এই কোম্পানিটা বাংলাদেশি বেসড একটা ফাউন্ডার, সে ক্লাউড বেসড সাইবার সিকিউরিটি বানিয়েছে, যেটা এসএমই সিএসএমই কোম্পানির জন্য খুবই চিপ একটা অ্যাফোর্ডেবল প্রাইসে তারা নিতে পারে। সো ফান্ডিং ক্যান বি অ্যাসিওরড ইন টার্মস অফ আইডিয়া লেভেল অ্যাজ ওয়েল। এই ডিসকাশনটা আমি এখন আর ঢুকছি না, কারণ আমি এটা আমরা যেহেতু ভিসি থেকে ইনভেস্ট করেছি এবং সিনারিওতে আমি অনেক দেখছি, মার্কেটে প্রচুর দেখছি এরকম যে আইডিয়া লেভেলে ইনভেস্টমেন্ট হয়। সো ওটা একটা আছে বেসড অন স্টার্টআপ। সো স্টার্টআপের সাথে আপনি নিজের ব্যবসাকে এক করেন না, মানে আপনি ব্যবসা, শুধুই ব্যবসা, একদম ফান্ডামেন্টাল রেগুলার কোনো বিজনেস, ফ্যান্টাস্টিক, ব্যবসা করেন, কোনো সমস্যা নাই। স্টার্টআপ হইতে হবে এটাও বলছি না, কিন্তু স্টার্টআপে ফান্ডিং হয় না আইডিয়া লেভেলে, এটা আমি মানছি না। এক। সেকেন্ড যেটা বলছি যে আপনি বলছেন যে
ভিসিরা হয়তো ফান্ডিং করে না বা স্টার্ট আপে ফান্ডিং একদম শুরুর দিকে ফান্ডিং দেয় না। দেখেন একটা মানুষ তার কষ্ট অর্জিত অর্থ একটা ব্যবসায় যখন অর্থলগ্নি করবে তখন সে কিন্তু মোটামুটি অনেক বেশি শিওর শট হতে চাইবে যে সে আসলে কতটা ওখান থেকে আউটপুট পাবে। হ্যাঁ, সেই জন্য একটা স্টার্ট আপকে শুরুতে আসলে কিছুটা হলেও তার স্টার্ট আপকে একটু হলেও বিল্ড করতে হবে, যে ফেজটাকে আমরা বলি বুটস্ট্র্যাপিং। এখানে আমি দেখলাম চট করে যখন মানে এই স্ক্রিন শেয়ার অফ করেছিলাম, আমি দেখেছি ইকোলারির সিইও আছে। ক্যান ইউ প্লিজ টার্ন অন ইউর মাইক? ইকোলারি সিইও। I have seen you. লিভ নিয়েছে বাই এনি চান্স? না, সাবিয়াকে আমি দেখতে পাচ্ছি। সাবিয়া, ক্যান ইউ প্লিজ টার্ন অন ইউর মাইক? সাবিয়া, ক্যান ইউ হিয়ার মি? আই থিঙ্ক রেসপন্স করছে না। বাই এনি চান্স কি ইনাওয়ের ফাউন্ডার আছে? না, ইনাওয়ের ফাউন্ডারকে দেখছি না। আচ্ছা, সো মাই সেইং অ্যাবাউট ইজ দিস, ফান্ডিং আসলে কিন্তু আপনাকে আপনার আইডিয়ার উপর বেস করে কিছুটা হলেও দেখে আসলে কিন্তু ইনভেস্টটা করবে, একদমই যে করবে না তা না। সো ওই ডিসকাশনটা আমরা আসলে না যাই। সেকেন্ড যেটা বলছিলাম যে তাহলে দুটো অ্যাঙ্গেল আমার আসলে কমিউনিকেশনটা দরকার। একটা হচ্ছে আমার প্রয়োজন আমি ফান্ড রেজ করার জন্য কথা বলবো, আর হচ্ছে আমার যেই বিজনেস রয়েছে সেই বিজনেসের যে ব্যবসার যে আইডিয়া সেটাকে কমিউনিকেট করার জন্য কথা বলবো। তো কমিউনিকেশনস এর জন্য আমরা আসলে কি কি রুট চিন্তা করবো স্টার্ট আপ, সেটা আমরা এখন একটু দেখি। হ্যাঁ, তো হিয়ার আর দি কমিউনিকেশন আসপেক্টস। কি আসপেক্টস কি কি? আমার কমিউনিকেশনের চ্যানেলগুলোকে ডিফাইন করতে হবে। কমিউনিকেশনের চ্যানেল কি কি হবে? আমি অ্যাজ এ স্টার্ট আপ কি কি চ্যানেলে কমিউনিকেট করবো? আমার অফলাইন চ্যানেল, অনলাইন চ্যানেল, দুই ধরনের চ্যানেলই হতে পারে। সো কমিউনিকেশন চ্যানেল কি হতে পারে? ফেসবুক হতে পারে, ইনস্টাগ্রাম হতে পারে, লিঙ্কডইন হতে পারে। কমিউনিকেশনের চ্যানেল টেলিফোন, ফোন হতে পারে। কমিউনিকেশনের চ্যানেল ইমেইল হতে পারে। কমিউনিকেশন চ্যানেল এসএমএস হতে পারে। আপনারা আমাকে একটু বলেন, গ্রামীণ ফোনের কাস্টমার কেয়ার থেকে যদি কখনো কথা হয়, যদি ফোন করেন, ফোনটা ধরেই কি বলে বলেন তো, যে কেউ? এনিবডি? গাইস, ক্যান ইউ হিয়ার মি? সম্মানিত গ্রাহক। বলে কি বলে? কিভাবে আপনাকে সহযোগিতা করতে পারি? ভেরি গুড, ভেরি গুড। এটা যদি আনোয়ার আপু বলে থাকে, আসলে ফোনটা ধরে গ্রামীণ ফোনের কাস্টমার, আমি বলেছি। হ্যাঁ, কাস্টমার কেয়ার আসলে ফোন ধরে যেটা বলে সেটা হচ্ছে যে গ্রামীণ ফোন থেকে তারিফ বলছি, আপনাকে আজকে কিভাবে সহযোগিতা করতে পারি, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। সো এই কথাটা যখন বলে, এই কথাটা বলার মানেই হচ্ছে প্রাইমারিলি গ্রামীণ ফোন চায় তার কাস্টমারকে সবসময় সহযোগিতা করতে। এটার একটা ফিল দেওয়া, মেসেজিংটাই ওরকম। এখন কাস্টমার কেয়ারের প্রত্যেকটা মানুষকে কিন্তু এভাবে ট্রেন করে রাখা আছে, এবং ওর কমিউনিকেশন চ্যানেলে, আপনি যে কোনো চ্যানেলে কমিউনিকেট করেন, দেখবেন ওর একটা এমপ্যাথেটিক সাপোর্টিভ মাইন্ডসেট, এটা সে সবসময় দেখানোর চেষ্টা করে, সবসময় দেয়, সবসময় করার চেষ্টা করে। এটা শুধু গ্রামীণ ফোনের ক্ষেত্রে না, যে কোনো কাস্টমার কেয়ারে ফোন করলে কম বেশি এরকম একটা ফ্যাসিলিটেশন দেওয়ার চেষ্টা করে। আচ্ছা, এখন বলেন, চাল ডালের সাথে কারো ফোনে কনভারসেশন এক্সপেরিয়েন্স আছে? জি ভাই, সবারই মনে হয় এখানে ম্যাক্সিমাম চাল ডাল ফোন দেয়। বলেন না, চাল ডাল ফোন দিয়ে কি বলে? নাম বলে, নাম বলে বলে চাল ডাল থেকে ফোন করছে। হ্যাঁ, তারপরে কেমন আছে জিজ্ঞেস করে। ওদের অফার বলে, ওদের অফার গুলো কি কি অফার আছে এগুলো বলে। তারপরে বলে যে স্যার আর ম্যাডাম, আজকে আপনার জন্য আমাদের কাছে কিছু অফার ছিল, অফারে কিছু প্রোডাক্ট আপনি পাচ্ছিলেন। কি পাচ্ছিলেন আমি জানি না। চাল ডালের কাস্টমার কেয়ার টিমকে কে ট্রেন করাইছে? ওদের টেন্ডেন্সি হচ্ছে আমাকে বলা যে আজকে দুইটা কি বলে চিনির সাথে 1 কেজি চিনির 2টা প্যাকেটের সাথে একটা কথা একটা সাবান ফ্রি পাচ্ছিলেন, একটা ওইটা পাচ্ছিলেন। হ্যাঁ, মানে এই পাচ্ছিলেন ওয়ার্ডটা ওদেরকে কে শিখাইছে আমি জানি না। ইটস আ ভেরি মানে অকওয়ার্ড টু হিয়ার। ঠিক আছে, আপনি যদি আমাকে অ্যাজ এ কাস্টমার আমাকে এটা বলেন যে এটা করার পর এটা পাচ্ছিলেন, ওটা দিচ্ছিলাম, ওটা পাচ্ছিলেন, দিস ইজ ভেরি অকওয়ার্ড টু হিয়ার। আপনার এটা প্রপারলি প্রেজেন্ট করা উচিত যে আজকে আপনার কাছে কি কি অফার রয়েছে এবং আপনি খুব এক্সাইটিং কি কি অফার আপনি পাচ্ছেন।
পাচ্ছেন শব্দটা শুড বি পাচ্ছেন, পাচ্ছিলেন না, মানে পাচ্ছিলেন একটা পাস্ট টেন্সের একটা শব্দ। আই ডোন্ট নো হু হ্যাভ ট্রেন্ড দিস অন দিস, হ্যাঁ সেরকম হয়। আপনার মেসেজিং, আপনার টোনালিটি, সব যেই চ্যানেলটা আপনি যাবেন, আমরা প্রথমে চ্যানেলগুলো ডিফাইন করে নিব। সব জায়গায় আপনার প্রেজেন্স থাকা লাগবে, নট নেসেসারিলি। আল্লাহর ওয়াস্তে আপনাদের সবাইকে বলি, টিকটক করতে হবে এটা ম্যান্ডেটরি না। আপনার ব্যবসা যদি ডিমান্ড করে টিকটকে আপনার অ্যাকাউন্ট লাগবে, তাহলে এই টিকটকের অ্যাকাউন্টটা করেন, আদারওয়াইজ টিকটকে অ্যাকাউন্ট করা লাগবে ম্যান্ডেটরি না। আপনার বিজনেস যদি ডিমান্ড করে যে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা লাগবে, তাহলে আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করেন। ফর এক্সাম্পল, আপনি ধরেন কথা শাড়ি সেল করেন অনলাইনে, হ্যাঁ কথা বলছি, অনলাইনে যখন আপনি শাড়ি সেল করেন, খুবই অবভিয়াস যে প্রতিনিয়ত আপনার অনেক কালেকশন আসে, সেই কালেকশনের ছবিগুলো কোনো না কোনো একটা জায়গায় দিতে হয়। তো এটার জন্য ফেসবুকে চাইতে কিন্তু ইনস্টাগ্রাম অনেক সুন্দর একটা প্ল্যাটফর্ম, সুন্দর একটা গ্রিড থাকে, সবগুলো ছবি দেখা যায়, সবাই দেখতে পারে, ডে স্টোরিতে দেওয়া যায়, অনেক মানুষ ইন্টারঅ্যাক্ট করবে, ফাইন, ঠিক আছে। আপনার জন্য আসলে লিঙ্কডইন না, টু বি অনেস্ট। হ্যাঁ, লিঙ্কডইনে কি আপনি শাড়ির ছবি পোস্ট করতে পারবেন। আবার আপনি ধরেন ট্যুরিজমের বিজনেস করছেন, আপনার কর্পোরেট ট্যুরিজম প্যাকেজেস আছে, এই কর্পোরেট ট্যুরিজম প্যাকেজেস গুলো আপনি যদি খালি ইনস্টাগ্রামে পোস্ট করতে থাকেন, এটা আসলে আপনার জন্য খুব একটা জাস্টিফাইড না। ইউ শুড হ্যাভ দ্য চ্যানেল অফ লিঙ্কডইন, কারণ লিঙ্কডইনে প্রচুর কর্পোরেট আছে যারা কর্পোরেটের এই প্যাকেজেস হয়তো ওখান থেকে দেখতে পারেন। সো আপনার চ্যানেল ফিক্স করে নেওয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেন আপনার মেসেজিং শুড বি ভেরি ক্লিয়ার অ্যান্ড কনসাইজ। এই যে আমি মাত্র চাল ডালের এক্সাম্পল দিলাম, এই পাচ্ছিলেন করা যাবে না, শুড বি পাচ্ছেন, আর আপনি কি অফারটা নিতে চাচ্ছেন, আপনার মেসেজটা ভেরি ক্লিয়ার এবং কনসাইজ হতে হবে। এরপরে হচ্ছে ফিডব্যাক এন্ড অ্যাডাপ্টেশন। আপনাকে আপনার কোন একটা কনজিউমার হয়তো বললো আজকে যে আপনি যে আমাকে এই প্রোডাক্টটা পাঠাচ্ছেন এইভাবে, আপনার এই প্যাকেজিংটা দেখতে আমার ভালো লাগছে না, প্যাকেজিংটা সুন্দর না। আপনি কি করলেন, কাস্টমার কি বুঝে, আমি কয়েক হাজার প্যাকেজিং প্রিন্ট করি একসাথে, এটা প্রিন্ট করতে গেলে আমার এত টাকা খরচ হয়, এটা আবার চেঞ্জ করে এরকম বানাবো কেন। কিন্তু খেয়াল করে দেখেন, ওই কাস্টমার কিন্তু আপনার ভালোর জন্য একটা ফিডব্যাক দিয়েছিল, ও আপনার প্যাকেজিংটা হয়তো আপনার সুন্দর করার জন্য বলেছিল, তাহলে হয়তো আপনার প্রোডাক্টটা যখন এন্ড কাস্টমার হাতে পেত, সে তার একটু গুড ফিল করতো, হ্যাঁ গুড ফিল করতে। এই যে ফিডব্যাক, এই অ্যাডাপ্টেশনটা ভেরি ইম্পর্টেন্ট। ফিডব্যাকের মাধ্যমে অ্যাডাপ্টেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। ট্রান্সপারেন্সি এন্ড অনেস্টি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিং আ বিজনেস ওনার, আপনার যে কোনো কিছু নিয়ে আপনার কনজিউমারের কাছে আপনার ট্রান্সপারেন্সি এন্ড অনেস্টি থাকা উচিত। আপনার মেসেজিং এর মাধ্যমে আসলে কমিউনিকেশন এই জিনিসটা থাকা উচিত। এন্ড অলসো ওয়েন ইউ কমিউনিকেট উইথ ফাউন্ডার্স, কমিউনিকেট উইথ ইনভেস্টার্স, আপনার এই ট্রান্সপারেন্সি এন্ড অনেস্টিটা থাকা উচিত। ডাটা ইনফ্লেশন করে আপনার মানে ইনফ্লেটেড করে গ্রোথ দেখায়, আনরিয়ালিস্টিক ভ্যালুয়েশন করে ফান্ডিং চাওয়ার আসলে কোনো মানে নাই। সো ইউ নিড টু বি ভেরি ট্রান্সপারেন্ট এন্ড অনেস্ট, ঠিক আছে। বিল্ড রিলেশনশিপস, এখানে যারা বিভিন্ন কনজিউমারের কাছে প্রোডাক্ট সেল করেন, তারা একটু বলেন যে ফুড প্রোডাক্ট যারা সেল করেন, রিপিট কাস্টমার আপনাদের কার কার আছে? মাহবুবা, আপনার রিপিট কাস্টমার আছে? একটু মাইক অন করে বলবেন, তো ফুল স্ক্রিন করা। আমার যে কয়জন কাস্টমার আছে সবাই রিপিট কাস্টমার। ফ্যান্টাস্টিক। আনোয়ার আপু, আপনার কি অবস্থা? জি ভাইয়া, আমার রিপিট কাস্টমার অনেক বেশি, আলহামদুলিল্লাহ। ফ্যান্টাস্টিক। সো ওনাদের আসলে কিন্তু ওই রিলেশনশিপটা বিল্ড হয়ে গেছে উইথ দ্য কাস্টমার, তাদের ওই রিলেশনশিপটা বিল্ড হয়েছে, কাস্টমার তাদের উপর ট্রাস্ট করে, কাস্টমার তার প্রোডাক্ট নিয়ে হ্যাপি। কথা বললেন ভাই, আমি একটু যদি বলি যে ফিডব্যাক, আমি আসলে আমার যে রিপিট কাস্টমার বা নতুন যে কাস্টমার এখন আমার ক্যাফেতে আসছে, আমাকে যারা ফিডব্যাক দিচ্ছে যে আমার যেহেতু নতুন ক্যাফে, অনেক সময় অনেকেই বলে আপনি এটা একটু ইয়ে করলে আরো ভালো হবে, এটা একটু এরকম করলে আরো ভালো হবে। আমি এই জিনিসগুলোকে খুব পজিটিভলি নিচ্ছি, কারণ আমার যেহেতু নতুন ক্যাফে দিয়েছি, আমার এই ফিডব্যাক গুলো খুব জরুরি দরকার। ভেরি ট্রু, ভেরি ট্রু। কারণ আপনি এখন শুরু করেছেন, শুরুতে আপনার অনেক কিছু হয়তো আপনার মনে হতে পারে যে আমি ঠিক করছি, কিন্তু কাস্টমারের ফিডব্যাক নিয়ে সেটাকে আরো বেটার করা সম্ভব। আমি বলছি আপনি ভুল করছেন, আপনার আরো বেটার করা সম্ভব, সেটাকে আপনাকে একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে। সো এই রিলেশনশিপটা যখন বিল্ড আপ হয়ে যাবে উইথ কাস্টমার্স, আপনাদের যখন এই ধরনের কাস্টমারের সাথে অনেক সম্পর্ক স্ট্রং থাকবে, ফিডব্যাক পাবেন, আপনার অনেক বিপদেও দেখবেন এইসব কাস্টমাররা পাশে এসে দাঁড়িয়ে আছে। কেউ আপনার নামে একটা নেগেটিভ রিভিউ করছে, কেউ আপনাকে নিয়ে ব্যাড বাস করছে, দেখবেন যে তাকে সবাই সাপোর্ট করবে, আপনার কাস্টমাররাই আপনাকে সাপোর্ট করবে। সো এই রিলেশনশিপটা বিল্ড করা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি আপনাদেরকে বলি, ভেরি রিয়েল টাইম এক্সাম্পল বলি, কেবলগ্রাম নাটশেল এই দুটো প্ল্যাটফর্মের নাম কি শুনেছেন? আমি আসলে বেসিক্যালি হ্যাভিং আরেকবার একটু বলবেন? হ্যাঁ, বলেছি যে কেবলগ্রাম নাটশেল এই দুটো প্ল্যাটফর্মের নাম শুনেছেন কেউ? কেবলগ্রাম নাটশেল টুডে, জি শুনেছি। ইভেন এটা হচ্ছে টাইগার মিডিয়ারই একটা প্ল্যাটফর্ম, রাইট? টাইগার মিডিয়া প্ল্যাটফর্ম, তো রাইট।
সো গতকালকে কেবলগ্রাম নাটশেল টুডেতে গতকালকে একটা পোস্ট দিয়েছে, ওই যে বিএনপির নেতা দুদুর তার একটা স্টেটমেন্ট নিয়ে। কি স্টেটমেন্ট সেটা আমি বললাম না, ইউ অলরেডি নো। সো ওইটাতে তারা একটা যে ক্যাপশনটা লিখেছে, সেখানে লিখেছে একটা জায়গায়, মানে ধরে নেন শব্দটা হচ্ছে পানির তোড়ে, হ্যাঁ, তোড়ে বানানটা তয়কার বয়স মানে ব শূন্য র যেটা, সেটা দিয়ে লিখেছে তোড়ে, তোড়ে বানানটা আসলে ড শূন্য র দিয়ে হয়, হ্যাঁ। সো যেহেতু আমি নাটশেল কেবলগ্রামের ফাউন্ডারদেরকে ক্লোজলি চিনি এবং ওদের সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক, আমার খুব ক্লোজ মানে ইয়াঙ্গার ব্রাদার্স। সো আমি কালকে কিন্তু পোস্টটা দেখা মাত্র ওয়ান অফ দ্য কো ফাউন্ডার্স কে ডিরেক্ট অ্যাপ্রোচ করে বলেছি যে তোমাদের এই স্পেলিংটা কিন্তু এরর গিয়েছে, এটাকে প্লিজ রিপ্লেস করার ব্যবস্থা করো। উইদিন 10 মিনিটস ওদের ক্রিয়েটিভ টিম নতুন করে ভিজুয়াল বানায় ওই স্পেলিংটা ঠিক করে আবার সেটা কিন্তু রিপ্লেস করেছে। সো এই যে রিলেশনশিপের কথা বললাম, বিল্ড রিলেশনশিপস, এরকম তো ধরেন আমি প্রতিদিন কয়েক হাজার নিউজ মিডিয়ার পোস্ট দেখি, সবাইকে কি আমি যাই যে কারেকশনটা দেই? নিশ্চয়ই দেই না। কিন্তু কেবলগ্রাম নাটশেলকে কেন দিয়েছি? কারণ ওদের সাথে আমার ওই ভালোবাসাটা আছে। সো রিলেশনশিপ বিল্ডিং এর একটা এক্সাম্পল হিসেবে বললাম আর কি। মি বিং এ কনজিউমার অফ দেম, আমি কিন্তু ওদেরকেই সাপোর্টটা করেছি বা আমি আমার ফিডব্যাকটার সাথে সাথে জানিয়েছি। টেইলরড কমিউনিকেশনস উইথ রাইট টুলস, এই জিনিসটা কি? যে আপনার কনজিউমারের মানে কনজিউমারকে বুঝে আপনি সেই অনুযায়ী তাদের সাথে কমিউনিকেট করবেন, রাইট টুল ইউজ করবেন। রাইট টুল ইউজ করবেন বলতে কি বুঝাচ্ছি? ধরেন আপনি দেখেন যখন কোন একটা কাস্টমারকে আপনি নক করেন, ধরেন ফোনে কথা বলছেন, হ্যাঁ, তাকে আপনি ফোন করলেন, আপনি তাকে যদি প্রথমেই হোয়াটসঅ্যাপে একটা কল করেন, ওই কাস্টমার অফেন্ডেড হতে পারে, কারণ সে আপনাকে তার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেয় নাই, সে আপনাকে তার ফোন নাম্বারটাই দিয়েছে। সো বেসিক কার্টেসি হচ্ছে আপনি তাকে তার ফোনেই ফোন করবেন। এখন আপনার যদি মনে হয় তার ফোনে ফোন করে আপনার সাথে অনেক কথা বলতে হবে তার সাথে, এবং আপনি তার সাথে এই কথাটা হোয়াটসঅ্যাপে বলতে চান, আপনি তাকে রিকোয়েস্ট করবেন যে আমি কি আপনার এই ফোনটা কেটে আপনার এই নাম্বারে যদি হোয়াটসঅ্যাপ থেকে থাকে আমি কি আপনাকে হোয়াটসঅ্যাপে কল করতে পারি? ফেসবুক মেসেঞ্জার মানুষ মোস্টলি বিজনেস পেজগুলোর সাথে ইউজ করে হচ্ছে গিয়ে মেসেজিং করে কথা বলার জন্য, নট ফর মেসেঞ্জারে কল করে কথা বলার জন্য। কল করলে ফোন নাম্বারেই কল করে। সো এই যে বিভিন্ন মিডিয়ামস অফ কমিউনিকেশন, সেগুলোকে মাথায় রেখে রাইট টুল ইউজ করে কমিউনিকেট করা এবং কমিউনিকেশনটা টেইলর করা। টেইলর মানে হচ্ছে যে আপনি প্রত্যেক কাস্টমারের সাথে একই রকমের কথা বলবেন না, একটা অটো মেসেজ সেট করে রেখে দিচ্ছেন ফেসবুক মেসেঞ্জারে, সব কাস্টমারকে ওই মেসেজ খালি স্প্রেড করতে থাকেন, এগুলো করা যাবে না, ঠিক আছে? সো দিস ইজ সামথিং ইউ নিড টু লুক অ্যাট ইট। সো যদি একটু সাম আপ করি, ডিফাইন কমিউনিকেশন চ্যানেল ডিফাইন করতে হবে, ক্লিয়ার এবং কনসাইজ মেসেজিং করতে হবে, ফিডব্যাক এন্ড অ্যাডাপ্টেশন থাকতে হবে, ট্রান্সপারেন্সি এন্ড অনেস্টি দুই জায়গায় থাকতে হবে, রিলেশনশিপ বিল্ড করতে হবে, টেইলরড কমিউনিকেশন উইথ রাইট টুলস, রাইট টুলের মাধ্যমে টেইলরড কমিউনিকেশন আপনি প্রোভাইড করবেন। সো এই হচ্ছে গিয়ে কমিউনিকেশনের কি অ্যাসপেক্টস। এরপরে আমরা যে জায়গাটায় যাব সেই জায়গাটা হচ্ছে সাকসেস স্টোরি নিয়ে কথা বলবো। হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্পের সাকসেস স্টোরি নিয়ে কথা বলবো না, বাট আমাদের স্টার্টআপ সাকসেস স্টোরিজ নিয়ে কথা বলবো। এখানে যাবার আগে 1 মিনিট আবার আমি একটু স্ক্রিন শেয়ার অফ করি, আপনাদেরকে একটু দেখি, কারো যদি কোনো কোয়েরিজ থাকে, কোনো কোয়েশ্চেন থাকে, ক্যান গো অ্যাহেড। 1 মিনিট। হ্যাঁ, আপনি যে বললেন যে আপনাকে স্টার্টআপ আপনাদের ওখান থেকে ধরেন যে আর্লি স্টেজে বা ওই যে আপনারা একটা বিপুল কোনো কিছু শুরু করার আগে আপনারা ফান্ড নিয়েছেন সিড স্টেজে, হ্যাঁ, বা আইডিয়া শো করে, তো ভ্যালুয়েশনটা আপনারা হচ্ছে কিভাবে করলেন? মানে রিয়েল ওয়ার্ল্ড অ্যাকচুয়ালি এই ধরনের যারা হচ্ছে একটা আইডিয়া শো করে নিচ্ছে, এদের ভ্যালুয়েশনটা কিভাবে হচ্ছে, এটা আপনি ভিসিতে আছেন এজন্য জিজ্ঞেস করলাম। এই কোশ্চেনটা আপনি প্লিজ হোল্ড করেন, আমি কিউএনএ তে এই কোশ্চেনটা নেই। আমি এখন পর্যন্ত যেটুকু এক্সপ্লেইন করলাম কমিউনিকেশনস, আমি এই পার্সপেক্টিভের উপর আসলে কোশ্চেন চাচ্ছি ইন নেক্সট 1 মিনিট, যদি কারো কোনো কোশ্চেন থাকে, কোনো কনফিউশন থাকে, এই কোশ্চেনটা কিউএনএ তে দিন। থ্যাংক ইউ। হ্যাঁ, আপনি যেটা বলেছেন যে মানে এর ক্ষেত্রে পোস্ট করবার ক্ষেত্রে ফেসবুক, ইনস্টাগ্রাম, মানে লিঙ্কডইন, আদার্স অনেক কিছুই আছে। আমি যেটা জানতে চাচ্ছি, যেটা বললেন যে সবার জন্য সবকিছু না, যেমন শাড়ির জন্য আপনি একটা উদাহরণ দিলেন যে ইনস্টাগ্রামে অনেক ভালো হয়, সেখানে ছবি দিয়ে সুন্দরভাবে ইয়ে করা যায়। আমি যে ফুড নিয়ে কাজ করছি, আমার ব্যক্তিগতভাবে জানার যে আমার জন্য আসলে কোনটা বেস্ট, আমি কোন জায়গাটাকে বেশি ফোকাস করব? আপনার জন্য ফেসবুক, ইনস্টাগ্রাম, আর যদি কুকিং এর কোনো রিয়েল টাইম ভিডিও দেখাতে চান তাহলে আপনি ইউটিউবেও ট্রাই করতে পারেন। লিঙ্কডইন আসলে আপনার জন্য না, আপনার বিজনেসের ওরিয়েন্টেশনের জন্য লিঙ্কডইন খুলে রাখতে পারেন। যদি কর্পোরেট কোনো গ্যাদারিং আপনার এখানে হয়, সেখান থেকে হয়তো একটা বা দুটো কর্পোরেট গ্যাদারিং এর ছবি দিয়ে বলতে পারেন কোন কোম্পানির লোকজন এসছে, সেই ধরনের পোস্ট লিঙ্কডইনে যেতে পারে। বাট রেগুলার ফুডের ছবি, প্রোডাক্টের মেনু, এইসব ছবি আসলে লিঙ্কডইনের জন্য না। সো আপনার জন্য ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম। থ্যাংক ইউ। আর কারো কোনো কোয়েরিজ, কোনো কোশ্চেনস?
কমিউনিকেশনের পোর্শনটুকু, এখানে যদি কারো কোনো কোয়েরিজ থাকে পোশাকের জন্য কি লিংকডইনে ইয়ে হবে সুইটেবল ভাইয়া? ক্লদিং এর জন্য বলে ফেলেছি, শাড়ির কথা যেহেতু বললাম, শাড়ি আর ক্লদিং এর মধ্যে খুব বেশি ডিফারেন্স নাই। লিংকডইন আসলে শাড়ি ক্লদিং এর জন্য না। আপনার কোশ্চেনটা আমি নিব, যেটা হচ্ছে কমিউনিকেশন টুলস নিয়ে যেহেতু কথা বলা হয়েছে, সো আমি একটা জিনিস দেখেছি এবং একটা ক্লাসে দেখেছি আপনার সাথে রাশা খান আপুর একটা ভিডিওতে বলেছিল যে লিভারেজ লিঙ্কডইন, রাইট? সো ওখানে আমি দেখেছি যে সে বিভিন্ন ভাবে বলেছে বিভিন্ন জিনিস, আমি এটা করেছিও। বাট একটা জিনিস আমি দেখলাম যে আমি যখন মানে ফরেনারদের সাথে কমিউনিকেট করি, হ্যাঁ, ফর এক্সাম্পল আমার মানে ক্লোজ কান্ট্রি যারা আমার নেইবার্স যারা ইন্ডিয়ান অথবা নেপাল ভুটান, ওরা না অনেক সময় আমাকে ট্রাস্ট করতে পারে না, বা আমার টেক্সট বা আমি মেল করলে অনেক সময় ট্রাস্ট করতে হয় না। এটা আমি কিভাবে করতে পারি? আগে কি আমি মেল করবো ওনাদের, নাকি তারপরে হচ্ছে, নাকি আগে আমি লিংকডইনে টেক্সট করবো তাদের? which one would be better? আপনার কাছে যদি তাদের ইমেল অ্যাড্রেস থেকে থাকে, অবশ্যই তাদেরকে আপনি ইমেইলই করবেন। একটা ফর্মাল ইমেইল আসলে অনেক বেশি সাকসেস এনশিওর করে রাদার এনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টু কমিউনিকেট, ঠিক আছে? যদি সেখান থেকে আপনি রেসপন্স পান তাহলে তো খুব ভালো। যদি কোল্ড ইমেল বলি, বা কোল্ড ইমেলে যদি আপনি কোনো রেসপন্স না পান, তাহলে তো আসলে আনফরচুনেট হবে। তখন আপনি লিঙ্কডইনে অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করবেন। লিঙ্কডইনে যে কাউকে মেসেজ দিয়ে প্রথমে, রাশার সাথে আমার যে ইন্টারভিউটা ছিল, ইয়া রাইট, আই রিমেম্বার, লিঙ্কডইনে কাউকে প্রথম যে মেসেজটা, সেই মেসেজে যদি ব্যবসার কথা বলেন, তাহলে আসলে তার সাথে ব্যবসাটা হবে না। আপনাকে একটা র্যাপও বিল্ড আপ করতে হবে। হ্যাঁ, আপনি ধরেন আমার সাথে যদি লিঙ্কডইনে মেসেজ দেন, প্রথম মেসেজে যদি বলেন যে আমি এরকম এরকম প্রোডাক্ট বিক্রি করি, আপনি কি 10,000 পিস অর্ডার করবেন কিনা, তাহলে আসলে জিনিসটা হবে না। তার র্যাপও বিল্ড আপ করতে হবে। আপনি বাংলাদেশের কনটেক্সটে আছেন, কি ধরনের ব্যবসা করছেন, আপনার কিছু সাকসেস স্টোরিজ তাকে জানালেন, এরকম করে একটু যদি ধরেন 2 দিন 5 দিন 7 দিন একটু কমিউনিকেট করে আপনার যদি পটেনশিয়াল বায়ার মনে হয়, তার সাথে একটা র্যাপও বিল্ড আপ করেন, তখন তার নিড অ্যানালিসিসটা বোঝেন যে সে আসলেই কি ধরনের জিনিসের রিকোয়ারমেন্ট তার আছে, দেন আপনি তাকে হয়তো আপনার প্রোডাক্ট পুশ করতে পারেন। এবং এর মাধ্যমে কি হবে, আপনি লিঙ্কডইনে যখন আপনার সাকসেস স্টোরিগুলো পুশ করা শুরু করবেন, রাশার এক্সাম্পলে যদি বলি, রাশা কিন্তু প্রতিনিয়তই মোটামুটি লিঙ্কডইনে পোস্ট করে যে আজকে এতগুলো প্রোডাক্ট হয়তো কেউ নিচ্ছে, বা এই মার্কেটে এই প্রোডাক্টের একটা অপরচুনিটি ওপেন হয়েছে। সো কিন্তু বিজনেসের ইনসাইট দেয়। তো ওর যারা লিঙ্কডইনে কানেকশন আছে, তারা কিন্তু রাশাকে আসলে শুধু বিজনেস পার্সন হিসেবে কনসিডার করে না, বা ফাউন্ডার হিসেবে কনসিডার করে না, অলসো একটা বিজনেস থট লিডার হিসেবে কনসিডার করে। থট লিডার হওয়ার কারণে যেটা হয়, ওর ওই পোস্টগুলো থেকে তারাও মনে করে যে আচ্ছা, এই পার্সনটা আসলে এই বিষয়টা আমাকে জানে, বা এই পার্সনের আসলে বিষয়টা নলেজ আছে। তো তখন তারাও কিন্তু সাবকনসিয়াসলি উপকৃত হয়। এভাবে একটা আসলে র্যাপো বিল্ড আপ হচ্ছে। র্যাপো বিল্ডিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি এই মুহূর্তে একটু লাবিক ভাইয়ের কোশ্চেনটা নিব। লাবিক ভাই, ভেরি গুড টু সি ইউ হিয়ার। লাবিক ভাই প্লিজ। জি, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ভাই জি জি ভাই, থ্যাংক ইউ ফর আ ওয়ান্ডারফুল সেশন, খুব ভালো লাগছে শুনছি। আমার একটা প্রশ্ন ছিল, আমার কোম্পানির নাম বিটেক্স এনার্জি। আমরা এনার্জি ডিস্ট্রিবিউশন নিয়ে আসতে যাচ্ছি, এখন টেস্ট ফেজে আছি। তো ই হুইলার যে ভেহিকল গুলো আছে, সেগুলোর ব্যাটারি সোয়াপ একটা মডেল এই মার্কেটে আরো 2টো কোম্পানি আছে, ক্যাসটেক্স, টাইগার এনার্জি, এরাও করছে। তো আমার যেটা প্রশ্ন, যে আমি আসলে কমিউনিকেশনের রিলেটেড যে প্রশ্নটা, আমার এখানে 2টা আসলে লেভেলে কমিউনিকেট করার দরকার। একটা হচ্ছে আমার টার্গেট কনজিউমার, আর এনিওয়ান হু ক্যান ইনভেস্ট 3 লাখ টাকা এন্ড অ্যাবভ অন এজেন্সি, মানে যে আমার এজেন্ট হবে এবং তার এলাকায় একটা এজেন্সি নেবে। এট দ্য সেম টাইম আমার এন্ড ইউজার হচ্ছে ওই 3 হুইলার ড্রাইভারটা, যার যে হচ্ছে আসলে আরেকটা লেভেল অফ থিঙ্কিং বা এডুকেশন বা ব্যাকগ্রাউন্ড বা কমিউনিকেশন যদি বলি। সো একই সাথে একটা ডায়ালগে আমি কিভাবে, কারণ ওইটা অ্যাওয়ারনেসটাও মানে ওইটাও আমার জাগানো একটা আমার কাজে দেবে, এবং এজেন্ট পাওয়ার জন্য যে কোনো মানুষ যে ইনভেস্ট করতে আরওআই এতদিনে পাবে, বা ছোট ঝামেলার ব্যবসা না, হোয়াট এভার, ওইরকম একটা কমিউনিকেশন আমার যাওয়া দরকার। এট দ্য সেম টাইম একই সাথে 2টা লেভেলে কিভাবে কমিউনিকেট করা যায়, বা মানে আমি প্রশ্নটা কি বুঝতে পারলাম? লাইক ভাই, আপনার কোশ্চেনটা আমার কাছে ক্লিয়ার। এটা একটু কমপ্লেক্স, কারণ আপনি যেহেতু প্রোডাক্টটা যেটা নিয়ে আসছেন, এটা আসলে একটু B2B মডেলের প্রথমত, কারণ আপনাকে প্রোডাক্টটা দিতে হচ্ছে সেই মানুষগুলো যারা আসলে 3 হুইলারের ওনার। আবার এন্ড ইউজার লেভেলের প্রোডাক্ট আসলে যাবে, কারণ যেহেতু আপনি এটা একদমই হচ্ছে গিয়ে ওই যে মানে যারা 3 হুইলার, যারা মানে বাইকটা, ইজি বাইকটা চালায়, তাদেরকে আপনার আসলে জিনিসটা আপনি দিবেন। তো আমার কাছে মনে হয় যে কনজিউমার এডুকেশনের ক্ষেত্রে আপনার অ্যাওয়ারনেস লেভেলে কাজ করতে গেলে আসলে আপনি যে কোনো ভাবেই অ্যাওয়ারনেসটা দেওয়ার জন্য কমিউনিকেশনসে একদম কি বলবো যে
মানে ইন জেনারেল পিপলের অ্যাওয়ারনেস এর জন্য কমিউনিকেশন দিতে পারেন। যেমন আমার কিন্তু আপনার এই প্রোডাক্ট সম্পর্কে অনেক বেশি নলেজ বা আইডিয়া নাই, হ্যাঁ, আই মাইট নট বি আ ডিরেক্ট কনজিউমার অর মানে স্টেক হোল্ডার ফর ইউ, বাট আমারও কিন্তু এই অ্যাওয়ারনেসটা জানার প্রয়োজনীয়তা আছে। এখন ধরেন আমি কথার কথা পাঠাও সম্পর্কে কিভাবে জেনেছি, নিজে হয়তো রাইট শেয়ার করেছি সেটা একটা আছে, পাশাপাশি কিন্তু আমি আসলে পাঠাও সম্পর্কে জেনেছি ওর কমিউনিকেশন এর বিভিন্ন চ্যানেল থেকে, রাইট? আমার কাছে হয়তো পপ আপ নোটিফিকেশন এসছে, অনেক মেসেজিং এসছে, এরকম। সো আপনার ক্ষেত্রে আপনি যে 3টা প্যারামিটার বললেন যে আপনার কনজিউমারের মধ্যে আছে যারা ডিলারশিপ নিবে সেই একটা গ্রাউন্ড হয়তো, বা যারা আপনার ডিস্ট্রিবিউশন নিবে তারা, যারা এন্ড ইউজার হিসেবে কাজ করবে তারা, এবং আপনার একটা ওভারঅল একটা অ্যাওয়ারনেসের প্রয়োজনীয়তা আছে। আমার কাছে মনে হয় যে ম্যাস মিডিয়াম ইউজ করে আপনি প্রতিনিয়ত এই প্রোডাক্টটার যেই মানে প্রয়োজনীয়তাটা আছে এবং এটা যে আসলে একটা মানে ওদের জন্য একটা বেনিফিশিয়ারি গ্রাউন্ড, সেই বেনিফিশিয়ারি গ্রাউন্ডের আসপেক্ট গুলোকে আপনি যত বেশি পুশ করতে পারেন ইন টার্মস অফ কমিউনিকেশন, এবং কমিউনিকেশনটা যত বাংলায় হয় আমার কাছে মনে হয় সেটাই বেটার হবে। কারণ যেহেতু যারা আপনার থ্রি হুইলার ইউজার ওরা আসলে তো মানে সরি যারা থ্রি হুইলার চালায় চালক তারা তো আসলে অনেক বেশি ইংলিশ কমিউনিকেশনে ইউজ টু না, এবং ওদের মিডিয়াম আমি যেটা বুঝি যে ওরা অনেক বেশি ইউটিউবে থাকে। তো আপনি হয়তো ইউটিউবের যে অ্যাড আছে সেখানে হয়তো আপনি একটা মানে ছোট ছোট শর্ট স্কিট ওবিসি প্লেস করবার জন্য চিন্তা করতে পারেন, অ্যানিমেশন বেসড হলো। কিন্তু ভাই আমার ডিলেমাটা এই জায়গায় না, আমি তো আপনি যেটা বললেন যে আপনার এটা নিয়ে ধারণা নাই, কিন্তু আমি তো আপনাকেও আমার কাস্টমার হিসাবে টার্গেট করতে চাই যে আপনার ধরেন 3 লাখ টাকার অ্যাবভ আছে আপনার এক্সট্রা, আপনার গ্রামের বাড়িতে একটা এই একটা ছোট্ট জায়গা আছে, এটা বসাইলে আপনার 2 বছরের মধ্যে আরো এসে পড়ছে, এরপর তারপরে ইনকামটা আপনার অ্যাক্টিভিটি ছাড়াই একটা সাইড ইনকাম হচ্ছে। সো আমার এই জায়গাতে একটা বড় মানে এই রেঞ্জটা কিভাবে এখানে ভাইয়া তাহলে আমার শর্ট সাজেশন হবে, উই ক্যান ডিসকাস লেটার অন, মানে লং ডিসকাশন পরে করতেই পারবো, প্লিজ কানেক্ট, কোনো সমস্যা নাই। বাট আমার কাছে মনে হয় শর্ট সাজেশন যেটা বলতে যাবো সেটা হচ্ছে যে আপনি যদি কিছু সাকসেস স্টোরিজ কে নিয়ে আসলে স্টোরি বিল্ডিং করেন, কারণ আমরা হিউম্যান বিং আসলে দেখতে চাই যে আরেকটা মানুষ ওটা থেকে সাকসেস পেয়েছে, হ্যাঁ, ও যদি পারে তাহলে আমিও পারতে পারি, এরকম একটা গ্রাউন্ড হতে পারে। সো আপনি যদি কিছু হিউম্যান ফ্যাক্টর ক্রিয়েট করেন এখানে, হিউম্যান ক্যারেক্টারিস্টিক্স, যে এই বয়সী একটা মানুষ, এত এজের একটা মানুষ, এরকম একটা পার্সোনার একটা মানুষ যে হয়তো ইউনিভার্সিটি থেকে মাত্র পাস করে বের হয়েছে বা কোনো একটা জায়গায় হয়তো ইয়াং এক্সিকিউটিভ হিসেবে কাজ করছে, ও এই ধরনের একটা জিনিস করে এখন এটা পাচ্ছে, সো ওয়াই নট ইউ? আপনি যদি এই ধরনের একটু কানেক্টিভিটি করেন, আই ফার্মার যেটা করেছে, হ্যাঁ, আপনি যদি মানে আমি যদি আপনাকে আই ফার্মার এক্সাম্পলটা এখানে দিই, ফাহাদ ভাইয়ের এক্সাম্পল দিই, একদম গ্রাউন্ড লেভেলের কৃষকদেরকে তুলে এনে দেখানোর চেষ্টা করেছে যে তাদের পক্ষে সম্ভব, তাহলে অন্য কৃষকরাও সেখানে ইনফ্লুয়েন্স হতে পারে। সো আমার সেগমেন্টের মানুষকে আপনি যদি দেখান, আমি যদি দেখি যে হিউম্যানোরিয়েট করছে আমার সাথে, এটাও আচ্ছা ও তো পারতেছে, তাহলে আমি কেন পারবো না, আমিও পারতে পারি, সেরকম একটা গ্রাউন্ড হতে পারে ভাইয়া। উই উইল ডেফিনেটলি কানেক্ট অন দিস ভাইয়া পরে আবার, হ্যাঁ, আমি কন্টিনিউ করব আরেকটু। থ্যাংক ইউ সো মাচ। No problem. No problem. Sabia Sultana, I will take for your question and then I will go for the case success stories. Sabia, go ahead. Equalary Sabia, can you hear me? Yes, Bhaiya. So Yes, go ahead. I had a question. So আমরা primarily হচ্ছে আমাদের যে B2B পার্টনার আছে ওদের সাথে যে কমিউনিকেশনটা, সো লট অফ দ্য টাইমস ওদের ফলো আপ যে কমিউনিকেশনটা ওটা এনশিওর করা হয় না। সো ইন দ্যাট কেস আমি কিভাবে অ্যাপ্রোচ করতে পারি বা আমার কিরকম একটা সিস্টেম বিল্ড করতে পারি যাতে সেই কনস্ট্যান্ট কমিউনিকেশনটা এনশিওর করা যায়? কিরকম ফলো আপ কমিউনিকেশন এনশিওর করা হয় না, একটু এক্সাম্পল দেওয়া যায় যদি? লাইক not with like also with B2C part, মানে কাস্টমার যদি আমি চিন্তা করি, আমার ওই যে ফিডব্যাকের যে অপশনটা ওইটার হচ্ছে আরেকটু রেগুলেটেড, মানে আমরা নর্মালি হচ্ছে মেইলে চেক করি, লাইক মেইলের অপশন দেওয়া হয়, সো দ্যাট ডাজন্ট সিম সো মাচ, আসলে খুব বেশি কাজ করবে না, হ্যাঁ খুব একটা খুব বেশি কাজ করবে না। সো হোয়াট শুড আই ইনকর্পোরেট? এখানে একটু আসলে আমি এই টার্মটা সবার জন্যই বলবো, এখন খুব কমন হয় জিনিসটা একটু গেমিফিকেশনের চিন্তা যদি করা যায়, হ্যাঁ। সো গেমিফিকেশন ব্যাপারটা এভাবে কাজ করে। ফর এক্সাম্পল ইকোলারির প্রোডাক্ট নিয়ে বলি, আই নো দেয়ার প্রোডাক্ট, এই জন্য বলছি আর কি। সাবিয়াদের প্রোডাক্ট হচ্ছে ওরা এডিবল পেপার কাপ বানায়, মানে যেটা হচ্ছে গিয়ে যেই চায় কাপে যদি কোনো কিছু পানি টানি ঢালি বা চা ঢালি কাপের মধ্যে, সেই কাপটা সাথে সাথে খেয়ে ফেলা যায়, এডিবল কাপ। হ্যাঁ, সাবিয়া ভুল বললে বলেন প্লিজ। স্যার 45 মিনিটস পর্যন্ত ওটা থাকে এন্ড ইটস লাইক আ স্ন্যাক আইটেম, লাইক নিজের ব্র্যান্ডিং করতে কেউ ছাড়ে না, বুঝছেন? এটা হচ্ছে ডেফিনেটলি ভাইয়া, দ্যাটস হোয়াট ইউ টট আস একটু আগে। ইয়া অ্যাবসলিউটলি। সো এই পেপার সরি এই যে কাপটা বানায়, পেপার কাপ না সরি, সাবিয়ারা যে এডিবল কাপটা বানায়, এই এডিবল কাপের জিনিসটা আমি বলার চেষ্টা করবো এই হয় যে গেমিফিকেশন করতে। সো ইফ ইউ get an order, let's say in B2B you get an order of 1000 cup,
ফিডব্যাকের জন্য আপনি যদি আপনার ওই যে B2B পার্টনার আছে তাকে যদি বলেন যে আপনি আপনাকে তার সাথে আরো 50 টাকা বেশি দিবেন, সে আপনাকে একটা ডিটেইলড সার্ভে ফিল আপ করে দেয়। B2B যারা এটা সেল করে ও তখন এই 50 টাকা আপনার কাছ থেকে ফ্রি পায়ে ও আসলে এটা সেল করবে। হ্যাঁ, তো ওর তখন ওখানে একটা হচ্ছে গিয়ে পয়সার ক্যালকুলেশন হবে, যারে আমি এখানে আর 2 পয়সা কমাতে পারলাম। আর আপনি এই কস্টটাকে বের করবেন হচ্ছে আপনার মার্কেটিং কস্ট থেকে, ইনভেস্টমেন্ট হিসেবে নেবেন, মার্কেটিং কস্ট থেকে বের করে নিয়ে কাট করে নিয়ে এখানে দিবেন। তো ওই সার্ভে থেকে আপনি আসলে যে ইনসাইটটা পাবেন, এই ইনসাইটটা তো অমূল্য। হ্যাঁ, ভেরি প্রাইসলেস, মানে একটা জিনিস যেটা আপনি অন্য জায়গা থেকে আপনাকে অনেক কষ্ট করে হয়তো টাকা খরচ করে বা আরো আপনার চ্যানেলের লোক পাঠায় তার কাছে ফিডব্যাক আনতে হতো। সেরকম গেমিফিকেশনের জায়গায় আপনারা আসলে চিন্তা করলে করতে পারেন। আচ্ছা, পজ অন দ্যাট, এখান থেকে পজ করি, একটু সাকসেস স্টোরি নিয়ে কথা বলবো, কোশ্চেনে আবার আসবো। রনি ভাই আপনি কি আছেন? রনি ভাই কি আছে? আচ্ছা, না থাকলেও সমস্যা নাই, সেশন 10:30 শেষ হওয়ার কথা ছিল, আমি একটু হয়তো। আচ্ছা রনি ভাই একটু বেশি সময় নিব প্লিজ, একটু মনে করেন না। আচ্ছা, কোনো সমস্যা নেই, আপনি কন্টিনিউ করেন ভাইয়া। মনে মনে বকা দিয়েন না যে তারিফ ভাই খালি বেশি কথা বলে, প্লিজ বকা না তারিফ ভাই কিভাবে বকা দেই। আচ্ছা ঠিক আছে, আমি একটু বেশি সময় নিব, কারণ সাকসেস স্টোরি নিয়ে একটু গল্প করার আছে, শর্ট গল্প করবো, সমস্যা নাই। 2টা সাকসেস স্টোরি, সবচেয়ে বড় সাকসেস স্টোরি আমাদের এটা পাঠাওয়ের আমি আসলে সাকসেস স্টোরিটা দেখাবো হচ্ছে ওদের সিনার্জি। হ্যাঁ, সেটা আমি আগে হয়তো 2-1টা সেশনে দেখিয়েছি, যারা দেখেছেন, আর যারা দেখেন নাই এই দেখেন। আমি একটু আগে বলছিলাম যে ব্র্যান্ডিং এন্ড কমিউনিকেশনসে যে মানে কোহেসিভনেসটা এনশিওর করা, এই হচ্ছে পাঠাওয়ের বিভিন্ন হ্যান্ড। মানে লাস্ট একদম লেফটে আছে হচ্ছে ওয়েবসাইট, তারপর আছে ফেসবুক, তারপর আছে ইনস্টাগ্রাম, তারপর আছে ইউটিউব, তারপর আছে লিঙ্কডইন। প্রত্যেকটা প্ল্যাটফর্মে দেখেন পাঠাওয়ের মেসেজিং ইটস অল সেম, কালার অল সেম। ওই যে একটা লোক দেখেন মাথায় হেলমেট পরা, একটা ইয়াং ছেলে, হাতে একটা মোবাইল, ওই হেলমেট পরা ছেলেটাই সবগুলা হ্যান্ডেলস এর মধ্যে কম বেশি আছে। পাঠাওয়ের লোগো, ওই পি এর যে প্যাচটা লালের মধ্যে, ওটাই সব জায়গায় আছে। মেসেজিং এ দেখবেন পাঠাও সব জায়গায় একই কথা বলে। হ্যাঁ, এই যে বাংলায় ওয়েবসাইটে বলছে দেশের 1 নম্বর ডিজিটাল প্ল্যাটফর্ম, ফেসবুক পেজে দেখেন বলছে বাংলাদেশের ফার্স্ট অ্যাপ উইথ স্মার্ট সলিউশন ফর ইউর ডিজিটাল কনভিনিয়েন্স, এখানেও কিন্তু এরকম কথাই বলছে, দেশের 1 নম্বর ডিজিটাল প্ল্যাটফর্ম, এক অ্যাপে পাবেন সব সমাধান। ইনস্টাগ্রামে দেখেন বলা আছে বাংলাদেশের ফার্স্ট অ্যাপ উইথ স্মার্ট সলিউশন অফ ইউর ডেইলি কনভিনিয়েন্স। এরকম করে সব জায়গায় মেসেজিং সেম, কথা সেম, টোনালিটি সেম, লোগো সেম, কালার প্যালেট সেম, কমিউনিকেশনসের যে পোস্টের প্যাটার্নস এগুলো সব জায়গায় সেম, ল্যাঙ্গুয়েজ টোন সেম। এই যে সিমিলারিটি এনশিওর করা এবং সিমিলার ওয়েতে সব জায়গায় কমিউনিকেশনটাকে প্লেস করা, এটাই হচ্ছে আসলে ব্র্যান্ডিং, এটাই হচ্ছে আসলে ব্র্যান্ডের কোহেসিভনেস, এবং এটা হচ্ছে ব্র্যান্ডের সিনার্জি। এইটা আপনাকে এনশিওর করতেই হবে। 5বার বলছি, না করলে আপনি আসলে ব্র্যান্ডের কনসিস্টেন্সি এনশিওর করতে পারবেন। কনসিস্টেন্সি এনশিওর না করলে মেসেজিং এ, কমিউনিকেশনে আপনাকে অথেন্টিক মনে হবে না। আপনাকে যদি অথেন্টিক মনে না হয়, আপনার ব্র্যান্ডের ইকুইটি বিল্ড হবে না। খেয়াল করে দেখেন ইউটিউবে এবং লিঙ্কডইনে এবং ফেসবুকে যে টপ ব্যানারটা আছে, এই টপ ব্যানারে কিন্তু 3 সাইজের টপ ব্যানার বানাতে হয়েছে টু প্লেস ইন ফেসবুক, ইউটিউব এন্ড লিঙ্কডইন। আর আপনি যদি টপ ব্যানারের সাইজ না জানেন, ডিফারেন্ট টপ ব্যানার সাইজ, তবে যদি না বানান আপনার মেসেজ দেখতে কিন্তু ক্লিয়ার হবে না। দেখেন ওদের মেসেজিংটা এমন ভাবে প্লেস করা হচ্ছে, প্রত্যেকটা ব্যানারেই কম বেশি জিনিসটা পড়া যায়। কি বলছে? ফর এভরি সলিউশন হেয়ার উইথ ইউ, মানে প্রত্যেকটা সলিউশন আপনার সাথে পাঠাও আছে, এবং এটা একটা অ্যাপ মোবাইলের মধ্যে দেখাচ্ছে পাঠাওয়ের অ্যাপটা। তো দিস ইজ হাউ ইউর ব্র্যান্ড কনসিস্টেন্সি অর ব্র্যান্ড উইল টক। সো আপনাকে এই জিনিসটাকে অবশ্যই মাথায় রাখতে হবে। আই উইল স্টপ দ্য শেয়ার হিয়ার। এরপরে আমি এখন আরো 2টা কেসের সাকসেস স্টোরি নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে আমাদের ক্লোজেস্ট কান্ট্রি ব্যাংক ইন্ডিয়া। সো এখান থেকে স্ক্রিন শেয়ার করে দেখাতে চাই। আপনারা ওয়োর নাম শুনেছেন? ওয়ো রুম, জি শুনেছি, ইন্ডিয়ান স্টার্টআপ। যে বলছেন শুনেছেন, একটু প্লিজ বলবেন ওয়ো কি করে, বাকিদের জন্য একটু বলবেন। ওয়ো বেসিক্যালি এয়ারবিএনবি এর মতো একটা সার্ভিস প্রোভাইড করে, হোটেল রেন্টাল, হোটেল সার্ভিস। সো বেসিক্যালি ওয়ো হচ্ছে গিয়ে এই হোটেল বিজনেসে বা রেন্টাল স্পেস বিজনেসে
ওই বিজনেসের উবার, তাই তো? জি হ্যাঁ, তারা লাবিক বিভিন্ন ভাই, আপনি হোটেলের অ্যাড্রেস রুম করেছেন, বুকিং থেকে শুরু বলবেন? করে এই সার্ভিসগুলো দিয়ে থাকে। জি জি, ওই লাবিক ভাই ওই আপনি অ্যাড্রেস আসলে একটু আমার মনে হয় একটু আলাদা ওর কাজটা। ও পুরোনো হোটেলগুলোকে একটা স্ট্যান্ডার্ডে মেনটেন করে একটা প্ল্যাটফর্মের আন্ডারে এনে একটা ওভারঅল একটা ব্র্যান্ড ইকুইটি ক্রিয়েট করছে, যেটাতে মানে রিগার্ডলেস অফ ওনারকে একটা একটা স্ট্যান্ডার্ড মেনটেন হয়। জি জি, রাইট রাইট, ভেরি কারেক্ট, ভেরি কারেক্ট। সো আমি একটু ওর একটা সাকসেস কেস স্টোরি দেখাতে চাই। এটা একটা ভিডিও। আমাকে একটু বলেন যে ভিডিওটা যে প্লে করছি সেটা কি আপনাদের এখানে আসতেছে কিনা। Ritesh Agarwal. Can you see that? ইউটিউব এসছে? জি জি, দেখা যায়। একটু বলবেন যে অডিওটা শুনতে পারেন কিনা। হ্যাঁ, জি ভাইয়া, শোনা যাচ্ছে। ওকে। The teenage boy Ritesh Agarwal is the young founder and CEO of Oyo Rooms, the fastest growing branded network hotels offline and online. With a current valuation of over $400 million, Oyo Rooms does nothing out of the box, but provides travelers the coolest yet cheapest, efficient and standardized budget rooms. Personally, Ritesh, with his common man qualities of Vitish, tall, thin and scruffy look, isn't easy to find in a crowd. But mind you, this is also the look of the founder, who puts in as much as 16 hours a day to make his dream come true and has been through a wild journey. Today, we talk about the success story of this mastermind team behind Oyo Rooms, Ritesh Agarwal. Ritesh was born to a business family in Orissa and attended the Sacred Heart School in Raigad, Orissa. During the growing up days in Raigad, it was all about fun and learning for him, but his ways were rather unconventional from those of other kids. His fun elements included screwing around with the computer and trying hard to find opportunities to make mistakes so that he could learn new stuff. And doing that, he gained a keen interest in software. This started with the idea of it, moved on to knowing more about it, and then the hunger just went on increasing. To quench his thirst to know more, he borrowed his elder brother's books for programming. Some of the fundamental languages like BASIC and Pascal were taught in school itself, and the rest he managed to learn from Google. Interestingly, he had started coding when he was just 8 years old. So software had obviously become his first love, and by the time he reached his 10th grade, he had made up his mind that he wanted to take up coding for a living. Later in 2011, Ritesh moved to Delhi with strong intentions of starting up something of his own, and at the same time to also prepare for SAT to move to the US for further studies. But fortunately or unfortunately, SAT never happened. Hence, he used to do nothing but meet and read about entrepreneurs, startups, businesses, and especially Airbnb. Ritesh later joined the University of London's course at Indian Business School, but just after 3 days of joining, he couldn't control his craving to kickstart his venture, so he took a day's leave to work on the project, and funnily, he never went back. Ritesh always felt that budget hotels in India didn't even meet the very basic needs of a budget traveler. Hence, capitalizing on this opportunity, he started his first venture in 2012 and called it Oraval Stays. It was an aggregator of bed and breakfast stays across India. In a matter of no time, he also secured funding of 30 lakhs from Venture Nursery, an accelerator firm which brought together a bunch of storied investors to nurture startups. With sufficient money in his pockets, he started working on his newfound interest, and at the same time, he also presented his idea at the Thiel Fellowship, a global contest for students under the age of 22. He managed to reach amongst the top 10 winners and received a sum of $100,000 from Peter Thiel, the co-founder of PayPal and an early investor in Facebook. With this newfound confidence, he started working even more rigorously. But to his hard luck, their business model didn't seem to be picking up, and as much as he tried to fix things just weren't falling in place. Ritesh even got Manish Sinha of Gurgaon-based Cinnamon Stays as their co-founders, but unfortunately,
it still didn't help, and Manish eventually had to quit the company. That is when Ritesh went into the thinking mode and realized that the biggest pain while traveling was to find a good, affordable, and most importantly, available hotel to stay in. But like always, most of us ended up staying in a crappy place with equally crappy staff and food, which killed the whole trip. This got him motivated again to create an online yet social community to bring information about all good places together on one platform. And as a last resort, Ritesh tweaked his present business model, and in 2013, he relaunched Oracle as Oyo Rooms. The name Oyo means on your own and was nothing but an idea to create India's largest chain of efficient, young and standardized budget rooms. Later in 2014, the company raised 4 crores from Lightspeed Venture Partners and DSG Consumer Partners at a pre-money valuation of 14 crores. What motivated Ritesh even more was the fact that the company was clocking a gross bookings of more than 1 crore per month. Since then, Oyo Rooms has went on to become India's first technology-driven network of standardized branded budget hotels and has also widely expanded its presence to major cities like Delhi, Bangalore, Mumbai and Hyderabad. The Android app of Oyo Rooms has over 5 million downloads, and the app ranks amongst the best rated apps on Google Play Store and has also been listed as one of the top 3 apps in the travel and local category. Well, Ritesh was one of the rare persons who not only dreamt big, but also kept a vision to achieve bigger. His success story is the right example about how young minds can build bigger dreams and make it happen for all who wish success in life. The journey of Ritesh Agarwal is truly amazing, and we hope he excels even further in his career and make Oyo Rooms a global brand. ওকে, সো এখানে আমরা যেটা একটা মেজর কনসার্ন বা মেজর একটা পয়েন্ট, সেটা হচ্ছে যে আমরা দেখলাম যে ওরাভেল ট্রাভেলস থেকে ওয়ো রুমস হয়েছে। তো আপনাদের জন্য যেটা সবার একটা কোয়েরি বা কোশ্চেন ছিল যে আমরা কখন আসলে ব্র্যান্ডের নাম চেঞ্জ করব, কখন ব্র্যান্ডের লোগো বদলাবো, কখন আমরা ব্র্যান্ডের ট্যাগলাইন চেঞ্জ করব। সো ওয়েন ইউর বিজনেস নিডস, দ্যাটস দি আলটিমেট মোমেন্ট ফর দিস। ঠিক আছে, তো এটা আমরা কনসিডারেশনে রাখবো এনি টাইম আমাদের বিজনেসে যখন এরকম একটা জিনিসের প্রয়োজনীয়তা আসবে। এবং স্টার্টআপ ফাউন্ডার্স, প্লিজ থিঙ্ক অফ দিস, যে আমাদেরকে আসলে কিন্তু প্রতিনিয়ত পিভট করতেই হবে। চেঞ্জেস ইজ রিকোয়ার্ড, সেই পিভটটা কিন্তু আমাদেরকে করতেই হবে। হ্যাঁ, সেই পিভটিংটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রতিনিয়ত আমরা এই পিভটটা করতে হবে। যখনই আমার বিজনেসের প্রয়োজনীয়তা হবে তখনই পিভট করতে হবে। বিজনেস যখন ভালো রান করছে না, নতুন আইডিয়েশন চিন্তা করতে হবে, নতুন ওয়ে বের করতে হবে, সেখান থেকে আমাকে আসলে পিভট করে এগিয়ে যেতে হবে। সো আমাদের একদম ক্লোজেস্ট কান্ট্রি, নেবারিং কান্ট্রি ইন্ডিয়া, ইন্ডিয়াতে এরকম একটা বিজনেস কেস আসলে সাকসেসফুল হয়েছে। and we have seen this. এবার আমাকে বলেন যে কেউ জোম্যাটোর নাম শুনেছেন? এনিবডি? জোম্যাটো জি, ফুডি ইন্ডিয়াতে ফুড ডেলিভারি করে। কি ডেলিভারি করে? ফুড ডেলিভারি মানে খাদ্য, ফুড থেকে সবকিছু, গ্রোসারি ডেলিভারি করে, গ্রোসারি ডেলিভারি করে, ফুড ডেলিভারি করে, জি এই ধরনের কিছু ডেলিভারি করে, রাইট? সো আমরা এখন হচ্ছে গিয়ে একটা জোম্যাটোর সাকসেস স্টোরিটা নিয়ে একটু একটা ভিডিও দেখি সিমিলার টু দিস। চ্যাট বক্সে কোশ্চেন দেন না এখন, আর আমরা কোশ্চেনগুলো একবারে নিব। As like Food Panda, yes, reflection is open. Yes, please. Reflection is fine. আচ্ছা, সো স্ক্রিন শেয়ার করেছি, আপনারা আই থিংক দেখতে পাচ্ছেন। অডিওটা শুনতে পাচ্ছেন কিনা একটু বলুন। জি, শুনতে পাচ্ছি মেয়র। Startup Stories in association with Olook.in. Food is the driving force for many, and when we say that, we mean so many people. It also comes first on the list with regard to our basic amenities. Well, needless to say, but waiting for food is something which every foodie hates. When they are hungry, they need it right away. While some get irritated waiting in queue to order food, others just can't help but keep calm till their turn comes. However,
there are another lot of people who will find a solution to this eternal crisis and create a platform to do away with the hurdles to a happy meal. Deepinder Goyal and Pankaj Chadda are such names who have been successful in doing that, and at the same time, helping food lovers across the world reach out to their one and only solace, that is food. Well, if you did not guess it right till now, then let's unfold the mystery. Today, we are talking about the success story of food search engine Zomato, and it won't be wrong if we say that this is the Google of food. The thought to build up a brand like Zomato came from Bain & Co.'s New Delhi office. Deepinder Goyal was working as a senior associate consultant and Pankaj Chadda was working as senior analyst at Bain. They are both graduates from IIT Delhi, and while working for Bain, they saw people wait for long hours in the food court to get a glance of the menu card. Therefore, one day they thought of finding a solution to this, and the idea thought germinated in the form of Foodie Bay. They scanned copies of the menu and uploaded it on the company's private network. Soon, the employees started using the facility, thus saving their time and in turn bringing traffic to the website. Soon, this intranet-based service was made public and the menu was no longer confined to the cafeteria but extended far and wide. The first restaurant menu they uploaded on their portal was those belonging to Haus Khas in Delhi. After Delhi, they casted their radar over major cities like Kolkata and Mumbai. Their services were used by thousands of users and the number has only multiplied ever since. Foodie Bay was getting recognition as the services it was providing was unique, prompting the founders to take this project to a pan-India level. It was then that they chose to revamp the name in order to make it more captivating and easy to remember, and also to avoid any confusion with the popular website eBay. And hence, in November 2010, Foodie Bay came to be known as Zomato, a name that fits the belly perfectly. With the extensive utility of this website to locate restaurants and scroll through the menu cards, the builders of Zomato thought that they should make it easier for people to access. They then assured in the thought of building a mobile application for this website so that people can benefit from it on the go. But with the broadening of this idea, the need for funding was felt. And as usual, if you have a great idea with awesome founders, funds just come in. Zomato interested Sanjeev Bikhchandani, who is the founder of Naukri.com, as he applied to invest in the startup. Thus, in 2010, he provided seed funding of $1 million through his company InfoEdge India. But after this, there was no stopping to Zomato and Deepinder Goyal, as in the next round of funding, the same financiers provided them with a fund of $3.5 million. Later in 2030, Zomato received a whopping $10 million funding from InfoEdge India, making it a holder of more than 50% stakes in the startup. Other investors of this enterprise include Sequoia Capital, VY Capital and Temasek. Well, after that, Zomato just kept receiving funding, and by now, Zomato has raised a total funding worth $225 million. With the injection of funding, the company was now focusing on expansion plans. While it was running successfully in Delhi NCR, Mumbai, Bangalore and Pune, Zomato launched coverage in other 3 major cities in India, including Chennai, Hyderabad and Ahmedabad by 2011. Moreover, Zomato later expanded beyond Indian borders by launching its services in Dubai in September 2012. This triggered a series of expansions into Sri Lanka, United Kingdom, Philippines, South Africa, New Zealand and Turkey. With 90 million registered users, Zomato is a platform where one can get in touch with foodies around the world. Taking advantage of this, big restaurants place their ads on this website, and this is how Zomato makes money. Another way in which this portal generates revenue is by the sale of tickets of food festivals. However, the journey to the top was not that easy for Zomato and Deepinder Goyal. The most important task the company had is to figure out how to cover all the streets in major cities so that the people who rely on them do not miss out on the best eateries in the town. This hurdle was there when Zomato was in its early stages, and it still persists to be a challenge. But the founders along with the team members are putting in all their efforts to make it better. Well, recently, when they launched their website in Dubai, the co-founder Pankaj Chadda himself went out in the scorching heat of the summer to take up the details of the restaurants.
Well, even today, the challenges faced by Zomato are nothing less. They went on an expansion spree in India without even analyzing if those markets are ready for it or no. Eventually, they had to shut down their service in Lucknow, Kochi, Indore and Coimbatore. However, within 8 years of Zomato's envision, the company has marked its presence in 22 countries and is looking to expand to 40 countries by the end of 2016. Today, Zomato is the only unicorn company to have broke even in several big markets across the world. It now covers more than 1 million restaurants and receives over 25,000 orders every day. Well, Zomato is in no mood to retard its growth and is hoping to be at par with global players present across the world. Both Deepinder Goyal and Pankaj Chadha are leaving no stones unturned, and this is the reason behind the company's startling growth. Undoubtedly, Zomato has evolved itself to be India's first global application, and yet it does not wish to sit back and relax. Startup Stories wishes Zomato and its founders Pankaj Chadha and Deepinder Goyal all the very best for their future endeavors. অলরাইট, সো জোম্যাটো স্টোরি থেকে আমাদের আমি যদি বলি যে কি লার্নিং পয়েন্টস, একটা কি লার্নিং পয়েন্ট হচ্ছে জোম্যাটোর নামটাই কি ছিল, ফুডি বে। সেখান থেকে আমরা শিফট হয়ে আসলাম কোথায়, জোম্যাটোতে। দেখেন ফুডি বে কি একটা নাম ছিল, সেখান থেকে পুরোপুরি কমপ্লিটলি একটা ডিফারেন্ট শিফট চেঞ্জ করে হয়ে গেছে কি জোম্যাটো। লোগো চেঞ্জ, কালার চেঞ্জ, সবকিছু চেঞ্জ, হ্যাঁ, চেঞ্জ করে একটা সাকসেসের একটা জার্নি দিকে গেল। এবং এখানে দেখেন একটা ইনিশিয়ালি একটা সিড ফান্ডিং এর কথাও কিন্তু বলেছে যে কত ফান্ডিং পেয়েছে, 1 মিলিয়নের মতো একটা সিড ফান্ডিং পেয়েছে। সো চেষ্টাটা আসলে দুই দিকেই করতে হবে, আপনাকে কনজিউমারও আনতে হবে, ব্যবসাটাকেও চালাতে হবে, আর ব্যবসাটাকে বড় করার জন্য ইনভেস্টর থেকে আসলে ইন্টারঅ্যাক্ট করতে হবে, তাকে আসলে অ্যাট্রাক্ট করতে হবে, ঠিক আছে? সো উইথ দ্যাট নোট আই থিঙ্ক আই এম প্রিটি মাচ ডান উইথ টুডেস সেশন। এখন আমরা একটা কিউএন এর জন্য সেশনটা ওপেন করি। সো যে কোনো ধরনের কোয়েরিজ বা কোয়েশ্চেন্স থাকবে, সেই কোয়েশ্চেনগুলো আমরা ওয়ান বাই ওয়ান করে নিব। আপনারা হ্যান্ড রেজ করতে পারেন সো দ্যাট ইটস ইজিয়ার ফর আস টু। Tanzira Ahmed, raise hands. Yes, go ahead. আমার দুইটা কোশ্চেন। একটা আপনার আমরা যে দুইটা মানে কোম্পানি এখন দেখলাম ইন্ডিয়া থেকে, হ্যাঁ, আমাদের কান্ট্রি থেকে যে কোম্পানিগুলো অলরেডি আছে, যেমন ফুডি আমাদের কান্ট্রিতে আছে, এবং আমাদের কান্ট্রিতে আপনার হচ্ছে এই যে আপনার এটা যেটা যেটা ওর মতো কোনো কোম্পানি বা জোম্যাটোর মতন কোনো কোম্পানি আমাদের দেশ থেকে কেন এখন এইভাবে বিল্ড হয় নাই? কারণ আমাদের এখানে আসলে প্রবলেমটা কি? আর একটা আপনি যেটা বলছিলেন যে হচ্ছে আপনার আইডিয়া স্টেজে আপনাদের এখান থেকে ফান্ড রেইজ করছে, ওইটা আপনার ভ্যালুয়েশনটা কিভাবে হয়েছে? থ্যাংক ইউ ভাই। আচ্ছা, থ্যাংক ইউ। ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার দেই যে আমাদের এখান থেকে কেন এই ধরনের কোম্পানি এখনো হয় নাই বা তৈরি হয় নাই, এটা আসলে আমি তো বলতে পারবো না, এই কারণে যে আমি তো ধরেন স্টার্টআপ ফাউন্ডার না, হ্যাঁ, কিন্তু আমি মার্কেট সিনারিও বা অ্যানালাইসিস থেকে যেটা বুঝতে পারি, আমাদের এখানে দেখেন ওদের কান্ট্রি যদি হিসাব করেন, মানে ইন্ডিয়া কান্ট্রি এত বড় যে ওই কান্ট্রিতে এই ধরনের একটা সলিউশন যখন অটোমেশন আসে, মার্কেট সাইজটা অনেক বড়। সো যখন আপনি অপারেট করা শুরু করেন, 4-5টা সিটিতে অপারেট করলে আসলে অনেক বড় একটা মানে কাস্টমার বেসকে ক্যাটার করা যায়, হ্যাঁ। দ্বিতীয়ত হচ্ছে যদি ওর কানেকশনে বলি বা জোম্যাটোতেও বলি, ইন্ডিয়া অ্যাজ এ কান্ট্রি ওদের মানুষজনের ট্রাভেল ফ্রিকোয়েন্সি আমাদের থেকে অনেক বেশি। সো দে রিয়েলি নিড প্লেসেস টু স্টে। আর জোম্যাটোর যদি কনটেক্সটে বলি, ইন্ডিয়া অ্যাজ এ কান্ট্রি অনেক বেশি বাইরের ফুডের উপর ডিপেন্ডেন্ট, আমরা এখনো অনেক বেশি বাসায় রান্না করার উপর ডিপেন্ডেন্ট। সো এই কারণে ধরেন এই যে কেবাব ফিউশন, আসলে অনেক ধরনের কেবাব বানাইলো, আমরা চিন্তা করি যে আচ্ছা বাসায় তো বানাই, বাসারটাই খাই, ঠিক আছে? এই যে আমরা আপু হাসতে পারেন, বাট এটা আসলে বাস্তবতা বলতেছি, হ্যাঁ। সো এই ধরনের সিনারিওতে আমাদের মার্কেটে বুঝি না, বলেন। বলি এটা একদমই বাস্তব, একেবারেই সত্য কথা বলেছেন আপনি, যে কি দরকার টাকা দিয়ে কিনে খাওয়ার, আমি তো এটা পারি করতে, আমি একটু চেষ্টা করে দেখি না, রাইট। কিন্তু আমাদের এখানে যখন এই আমি যে পড়তে পারি বা আমি যে এটা পারি করতে, এই করতে পারার সিরিজটা যখন কমে যাবে ইন্ডিয়ার মতো, বাসায় রান্না করার সময়টা যখন দুজন মানুষের থাকবে না, ফ্যামিলিতে একটা মানুষ যখন শুধুই হাউস ওয়াইফ হবে না, তখন বাসায় রান্না করার সময়টা দুজনের থাকবে না, তখন স্বভাবতই বাইরে থেকে খাবার অর্ডার করে এনে খাইতে হবে। এই জন্য জোম্যাটোর মতো কোম্পানি আসলে অনেক বেশি এক্সপ্যান্ড করতে পারছে ওদের ওখানে। আমাদের এখানে এই ধরনের অন ডিমান্ড সার্ভিস যদি বলি,
অন ডিমান্ড সার্ভিসের আসলে মার্কেটের কাস্টমারের জন্য ম্যাচিওর লেভেলটা হওয়াটা আরো বেশি দরকার, সেটা হলে আপনার এই অন ডিমান্ড সার্ভিসগুলো অনেক বেশি গ্রো করবে। যেমন ধরেন আমাদের এখানে 5 বছর আগে বা 10 বছর আগে আপনি অর্ডার করে মেডিসিন আনবেন, এটা আপনি বিশ্বাসই করতে পারতেন। এখন আরোগ্যর মতো কোম্পানি বা মেডিজির মতো কোম্পানিরা কিন্তু প্রতিনিয়ত মানুষকে ডেলিভারির মাধ্যমে ওষুধ দিচ্ছে। হ্যাঁ, তো এটা ধরেন আজ থেকে আরো 7 থেকে 8 বছর আগে আমি একটা নেটফ্লিক্সের সিরিজ দেখেছিলাম, এরকম একটা যে মেড স্টার্ট না কি জানি নাম ঠিক মনে নাই, ইন্ডিয়া বেসড একটা মানে সিরিজ, যেখানে ওরা এরকম কি করে মানে বড় শহর থেকে যারা প্রতিদিন ছোট শহরগুলোতে কমিউট করে, ধরেন অফিসে চাকরির জন্য আসে, ব্যবসার জন্য আসে, যায়, এদের কিন্তু একটা ব্যাগ থাকে। ওই ব্যাগের মধ্যে আপনি কিন্তু চাইলে একটা স্পেস নিয়ে মেডিসিনস ইজিলি আনা নেওয়া করতে পারেন। ধরেন লাস ফার্মায় যেটা পাওয়া যায় ঢাকায় পাওয়া যায়, গাজীপুরে হয়তো লাস ফার্মা নাই, সেখানে পাওয়া যায় না। সেই মেডিসিনটা কিন্তু এখানে কমিউট করার একটা সুযোগ থাকে একটা চার্জ দেওয়ার মাধ্যমে। এরকম একটা স্টার্ট আপের আইডিয়া আমি বেশ কয়েকজনকে এটা বলেছিলাম যেরকম একটা জিনিস আমরা করি, তখন তারা আমাকে হাইজি উড়াই দিছে, বলছে যে মেডিসিন আবার ডেলিভারি করা যাবে নাকি, কত রকমের রুলস রেগুলেশন এই খেয়ানো তেন সব কিছু উড়াই দিয়ে কিন্তু ঠিকই আরোগ্য এখন মেডিসিন ডেলিভারি করে বেড়াচ্ছে সব জায়গায়। সো মার্কেটে কনজিউমারের ওই মানে কনজিউমারের রেডিনেসটা ইজ ইম্পর্টেন্ট, আমাদের এখানে ওটা মনে এখনো হয় নাই পুরোপুরি, সো এটা একটা রিজন হতে পারে। আর তানজির ভাই আপনি আরেকটা কোয়েশ্চেন করেছেন, সেটা হচ্ছে যে আমরা ভ্যালুয়েশনটা কিভাবে করেছি, এইটা আমি পাবলিক ফোরামে আসলে ডিসক্লোজ করতে পারবো না। হ্যাঁ, সো এটা আসলে আমার একটা অব্লিগেশনস আছে, আই ক্যান নট ডিসক্লোজ দিস ইন দ্য পাবলিক ফোরাম। কিন্তু আইডিয়া স্টেজে বা আপনার কিভাবে ইন জেনারেল হতে পারে ভ্যালুয়েশনটা, সেটা একটা প্রজেক্টেড ভ্যালুয়েশন হয়। আইডিয়া স্টেজের একটা বিজনেস যখন আইডিয়াতেই থাকে, কিন্তু ওর আইডিয়াটা আসলে কিভাবে প্রবলেমকে সলভ করবে, মার্কেটকে কতখানি পেনিট্রেট করতে পারবে, সেটা একটা প্রজেক্টেড ভ্যালুয়েশন চিন্তা করা হয়। সেই প্রজেক্টেড ভ্যালুয়েশনের উপর বেস করে আসলে যারা আর্লি স্টেজের ইনভেস্টার্স তারা আসলে রিস্কটা নেয়। তো যারা ওই রিস্কটা নিবে যদি আসলে ওটা ক্লিক করে, তো তার জন্য অনেক বড় বেনিফিট, যে ব্যবসাটা অনেক বড় হয়ে যাচ্ছে। যেমন আমাদের যেটাকে আমরা মানে আইডিয়া স্টেজে ধরেন ইনভেস্ট করেছিলাম, সেটা এখন নেক্সটে 6 মিলিয়ন ভ্যালুয়েশনের একটা রাউন্ডে রেইজ করতেছে। হ্যাঁ, আমাদের দিস ইজ আ ভেরি বিগ অ্যাচিভমেন্ট বলবো, যে আমরা প্রথমে ইনভেস্ট করেছিলাম তখন আমরা হয়তো ভেবেছিলাম যে মার্কেটটা বড় হতে পারবে, এখন দেখলাম যে আসলে হতে পারছে। সো ওকে, I will take the next question of Golam Morshid bhai. Ji, please go ahead. আসসালামু আলাইকুম ভাইয়া। প্রশ্ন ছিল যে একটা স্টার্টআপের কখন ব্র্যান্ডিং এর দিকে যাওয়াটা প্রয়োজন, কারণ একটা স্টার্টআপ প্রথমে স্ট্রাগল করে থাকে তার মানি ইনজেকশন নিয়ে, তার পাশাপাশি তার রিসোর্স লিমিটেশন নিয়ে, এবং এই ব্র্যান্ডিং যদি তাকে কোন স্টেজটাতে এটা করলে ভালো হয় এটা একটু যদি বলতেন। আরেকটা কোশ্চেন ছিল, লাইক আমরা গ্রুপ অফ কোম্পানিজ গুলো দেখি, বসুন্ধরা, ফ্রেশ, তারা ইউজুয়ালি সব জায়গায় বসুন্ধরা নামটা ইউজ করতেছে। সো আমরা একটা নাম দিয়ে তখন তাদেরকে কিভাবে আইসোলেট করতে পারি, অথবা এইসব জায়গায় অনেক সময় আমাদের আসে যে হ্যাঁ আমাদের ব্র্যান্ডিং কস্ট অথবা মার্কেটিং কস্ট মিনিমাইজেশনের জন্য একটা নাম সব জায়গায় ব্যবহার করি, কিন্তু সেখানে আবার প্রোডাক্ট অথবা সার্ভিস লাইন আইসোলেট করা টাফ হয়ে যায়। সো এই ক্ষেত্রে আপনার সাজেশনটা কিভাবে হতে পারে একটু কাইন্ডলি যদি বলতেন। Thank you so much. Got 2 questions. I will continue next 8 minutes maximum. হ্যাঁ, তারপরে বেশি ডিটেইল আবার হচ্ছে আমাকে রনি ভাই মাইট দিতে পারে। আচ্ছা না, কিডিং। সো ফার্স্ট কোশ্চেন আপনার, সেটা হচ্ছে যে ব্র্যান্ডিংটা কখন থেকে শুরু করবেন। আমার উত্তর হচ্ছে গিয়ে, আমি যেহেতু ব্র্যান্ডের লোক, ফ্রম দ্য ডে ওয়ান, দ্য মোমেন্ট ইউ স্টার্ট ইউর বিজনেস। আমি বলতে পারেন অনেক স্ট্রাগল, আমি স্ট্রাগল শুনতে চাই না। আপনি একটা ব্র্যান্ডের লোগো বানাবেন, একটা লোগোতে স্টিক করবেন, একটা ট্যাগলাইন বানাবেন, সেটা একটা কালার প্যালেট ফিক্স করবেন, এর জন্য টাকা কোনো ফ্যাক্টর না, এর জন্য ইচ্ছা শক্তিটা বড় ব্যাপার। এবং আপনার ওই টার্গেটটা আছে কিনা, যে আপনি আসলে একটা বিজনেস থেকে বড় হয়ে ব্র্যান্ড হবেন, সেই ইচ্ছাটা আছে কিনা। ডে ওয়ান থেকে শুরু করবেন, ফল করবেন, ভুল হবে, আবার সেটাকে গ্রো করাবেন, ঠিক করবেন, এরকম করে আস্তে আস্তে হবে, সময় দিবেন, আস্তে আস্তে গ্রো করবেন, আস্তে আস্তে ব্র্যান্ড বড় হবে। ডে ওয়ান থেকে অনেকগুলো জিনিস করা সম্ভব, যেটার জন্য টাকা লাগে না, ইচ্ছা শক্তিটাই মূল ব্যাপার। সো ওইটার জন্য আপনাকে হয়তো 2 ঘন্টা এক্সট্রা কাজ করতে হবে সারাদিনে, সেই কাজটা করতে হবে। সো ইউর অ্যান্সার ইজ ফ্রম ডে ওয়ান। স্টার্টআপের জন্য ব্র্যান্ডিংটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ ওটাই আপনাকে আসলে আউটরিচটা দেয় টু দি আউটার ওয়ার্ল্ড ইন ইউর কাস্টমার সেগমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ ইউর ইনভেস্টার সেগমেন্ট। সেকেন্ড কোয়েশ্চেন আপনার, যে বসুন্ধরার মতো বড় গ্রুপ তারা আসলে যে ব্র্যান্ড নেমটাকে ইউটিলাইজ করে। সো দেখেন, বড় গ্রুপের একটা ব্র্যান্ড নেম ইউজ করতে হয়, ইটস মানে আমরা বলি হচ্ছে ব্র্যান্ডেড হাউস আর হাউস অফ ব্র্যান্ডস, যেটাই বলেন। ইউনিলিভার একটা কোম্পানি, হ্যাঁ, এই কোম্পানির অনেকগুলো ব্র্যান্ড আছে, রাইট? লাক্স আছে, ডাব আছে, টেসেমি আছে, সানসিল্ক আছে, রেস্টুরেন্ট আছে, এদের অনেকগুলো ক্যাটাগরি আছে, ক্যাটাগরিতে ডিফারেন্ট ডিফারেন্ট ব্র্যান্ড আছে। সো এই সবগুলো ব্র্যান্ড মিলে কিন্তু ইউনিলিভার একটা মাদার ব্র্যান্ড। সো বসুন্ধরা একটা মাদার ব্র্যান্ড, ওর অনেকগুলোই আছে, বসুন্ধরা ফ্রেশ টিস্যু, বসুন্ধরা
কি বলে পেপার মিলস, বসুন্ধরা কলম, বসুন্ধরা এই, বসুন্ধরা ওই। ও করেছে কি বসুন্ধরা নামটাকে নিয়েই সবগুলো ব্র্যান্ডকে তৈরি করেছে। আর ইউনিলিভার কি করেছে, একটা ব্র্যান্ডেড হাউস বানিয়েছে, যে অনেকগুলো ডিফারেন্ট ব্র্যান্ড মিলে একটা বড় হাউস, সবগুলো আবার ইন্ডিভিজুয়াল এন্টিটি। সো আপনি আসলে অ্যাজ আ স্টার্ট আপ যদি হন, আপনার আসলে প্রাইমারি ফোকাস থাকা উচিত একটা নেমকে আসলে এস্টাবলিশ করবেন। যে ওর ক্ষেত্রে দেখেন, ওও কিন্তু ওই রুমসটাকে এস্টাবলিশ করেছে, তারপরেও কিন্তু অনেকগুলো সেগমেন্ট এসছে, তখন ওটাকে নিয়ে আসলে করেছে। এটার প্লাস পয়েন্ট পাঠাও যেমন দেখেন, পাঠাও ফুডস, পাঠাও পার্সেল, পাঠাও ডেলিভারি, পাঠাও রাইডস, সবই পাঠাও নামটা দিয়ে। সো কারণ পাঠাও নামটা এত সুন্দর একটা নাম, আসলে আপনি যে কোনো কিছু আসলে পাঠান, রাইট? মানে আপনি ডেলিভারিতে যখন কোনো জিনিস করেন, পাঠাও, ফুড দিচ্ছেন, পাঠাও, আপনি নিজে যাচ্ছেন রাইডে করে, পাঠালাম, পার্সেল ডেলিভারি করছেন, পাঠালাম। সো পাঠাও নামটা খুব সুন্দর। সো এই নামটাকে ওরা আসলে খুবই স্ট্র্যাটেজিক্যালি প্লেস করতে পেরেছে। উবার নামের কিন্তু কোনো মিনিং নাই, উবার দিয়ে তো আপনি আসলে কিছু মিন করতে পারছেন না, রাইট? কিন্তু উবার নামটা কিন্তু সবকিছুর মধ্যে, উবার ইটস, উবার রাইডস এভাবেই কিন্তু করে। সো আপনি, আমার মনে হয় যে স্টার্ট আপ হলে আসলে আপনার যেই ব্র্যান্ডেড নেমটা, যেই নামটাকে আপনি প্রথমে এস্টাবলিশ করেছেন, সেটা থেকে আসলে উইংস গুলো ডেভেলপ করা বেটার। থ্যাংক ইউ। আমি ডিজিট ক্যারিয়ার একটা কোয়েশ্চেন একটু নেওয়ার চেষ্টা করি, চ্যাট বক্সে এসছে। ভাইয়া আপনারা তো আইডিয়া স্টেজে কিছু প্রতিষ্ঠানকে ফান্ডিং করেছেন, গোলাম মোর্শেদ ভাই আপনি আপনার হ্যান্ড রেজটাকে লোয়ার করতে পারেন ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি মোর কোয়েশ্চেনস। এর মধ্যে কয়টা ভালো মানের আর্থিক সাফল্য পেয়েছে আর কয়টা অপারেশন ভালোভাবে করতে পারেনি? যারা সফল হয়েছে তাদের আর্থিক সাফল্যের কেমন হয়েছে? Honestly, this is not a question which goes with the topic of today's session. I'm not here to talk about Deco Venture Capital today. I'm here to talk about the branding and communications for the startup success stories. But আমাদের এখানে যতগুলো স্টার্টআপ এসছে, আমি একটু আপনাকে জেনারেলাইজ ভিউ দিচ্ছি। আমাদের অলরেডি এখন পর্যন্ত 10টা স্টার্টআপ ইনভেস্ট করা হয়েছে আর্লি স্টেজে, এবং আমাদের অনেস্টলি 10টা স্টার্টআপের মধ্যে 7টা স্টার্টআপই খুব ভালো অবস্থানে আছে, বাকিরা একটু স্ট্রাগল করছে, বাট এরাও একটা সময় ভালো অবস্থানে যায় বলে আমাদের বিশ্বাস। এটা হওয়ার পিছনে মূল কারণ হচ্ছে আমরা অনেক স্টুডেন্ট করে তারপরে আসলে স্টার্টআপে ইনভেস্ট করি, অনেক সময় নেই, অনেক কি বলবো যে ডিউ ডিলিজেন্স করি, অনেক ক্যালকুলেশনস, পারমুটেশন, কম্বিনেশন করি, অনেক ভ্যালুয়েশনের হিসাব করি, প্রজেকশন দেখি, অনেক কিছু বুঝে, ফাউন্ডারের ক্যারেক্টারিস্টিক্স বুঝি, ফাউন্ডার আসলে কতটুকু সিরিয়াস তার বিজনেস নিয়ে, এগুলো অনেক কিছু চিন্তা ভাবনা করে তারপরে যে ইনভেস্ট করেছি। আলহামদুলিল্লাহ আমাদের আসলে ইনভেস্টমেন্ট গুলো বেটার ফেজ দেখেছে। আর্থিক সাফল্য কেমন হয়েছে এটা আমি আসলে বলবো না, এটা স্টার্টআপের নিজেদের own confidential information, so I will not talk about that. Thank you. Uttam Kumar Sinha ji, go ahead আপনার কোশ্চেন। সালাম ভাইয়া। ভাইয়া আমি আপনার লাস্ট সেশনেও ছিলাম, লাস্ট সেশনে আপনার একটা কোয়েশ্চেন ছিল, সেইখানে আপনার সাথে একটা 1-to-1 সেশনেরও কি ছিল সেটা আসলে কিভাবে, হ্যাঁ কোয়েশ্চেনটা ছিল যে মানে এজ এ স্টার্টআপের ক্ষেত্রে ব্র্যান্ডিং কমিউনিকেশনটা জরুরি জন্য আপনি এই যে দ্বিতীয়বার সেশনটা নিলেন, মানে এইখানে আমরা কি কি ক্ষেত্রে স্ট্র্যাটেজি ফলো করতে পারি আর কি, কোন কোন স্ট্র্যাটেজি ফলো করতে পারি, এইটা যদি কিছু টিপস দিতেন। মানে আমি সেশনে আসলে তো ব্র্যান্ডিং নিয়ে কথা বলেছি, কমিউনিকেশন নিয়ে কথা বলেছি, হ্যাঁ তো আপনি এক্স্যাক্টলি আসলে কি চাচ্ছেন আমাকে একটু স্পেসিফাই, আরেকটু স্পেসিফাই করেন কোশ্চেনটা। মানে যে মানে এখন তো যেহেতু কন্টেন্ট মার্কেটিং এর যুগ, এখানে যেমন আপনি বলেছেন, তারপরও আমি জানতে চাচ্ছি যে মানে একটু কন্টেন্টের টোনালিটি বজায় রাখতে গেলে আমরা যেমন ওই যে ট্রেন্ডে গা ভাসিয়ে দেই, সেইটাকে আপনি কিভাবে বলে, যেমন এখন যেমন সান্ডা নিয়ে সবাই কি করতেছে, অনেকেই মানে ব্র্যান্ড মার্কেটিং প্র্যাকটিশনাররা বলতেছে যে আসলে ওই ট্রেন্ডের ঘা না বাসাইতে, এই জিনিসটা যদি আপনি আপনার পয়েন্ট অফ ভিউ থেকে যদি একটু বলতেন। আমার পয়েন্ট অফ ভিউ হচ্ছে আপনি যদি একটা এফএমসিজি ক্যাটাগরির স্টার্টআপ হন, মানে রেগুলার বেসিসে আপনার কনজিউমার কাছে প্রোডাক্ট যায়, এরকম যদি হয়ে থাকে তাহলে আপনি আসলে ট্রেন্ডে একটু হলেও গা ভাসাতে হবে, কারণ নাহলে আপনার কনজিউমার আপনাকে আসলে মার্কেট থেকে অবসলিউট করে দিবে। আর আপনি যদি বিটুবি হন তাহলে আপনার আসলে আপনার কাস্টমারকে বুঝতে হবে, আপনার বিটুবি কাস্টমার আসলে কি ধরনের, তার আসলে কি ধরনের জিনিস শুনতে চান, সেটা বুঝে আপনাকে আসলে কমিউনিকেশন সেট করতে হবে। সো কন্টেন্ট মার্কেটিং আসলে দিন শেষে এখন ধরেন এটা আমি বলবো যে দ্য ট্রেন্ড অফ দি সোসাইটি অর ট্রেন্ড অফ দি জেনারেশন, বাট দ্যাট ডাজন্ট মিন দ্যাটস দি অনলি চ্যানেল অফ মার্কেটিং। হ্যাঁ, কারণ আমরা এখন ধরেন যে আপনাকে যদি এখন প্রশ্ন করি যে লাস্ট কোন টিভি কমার্শিয়ালটা বা লাস্ট কোন অনলাইন ভিডিও কমার্শিয়াল বা ওবিসি বা লাস্ট কোন ক্যাম্পেইনটা কোনো একটা ব্র্যান্ডের আপনার মনে আছে, এটা আপনাকে জিজ্ঞেস করি, আপনি যে কোনো একটা তো নাম নিবেন, রাইট? যে কোনো একটা নাম বলবেন। কিন্তু আমি যদি বলি যে আমি যদি আপনাকে বলি যে ভাই ইয়ের কথা মনে আছে, ওই যে আরসি কলার একটা অ্যাড ছিল যে ভাই সব খবর একখান দেরি হইয়া যায়, হাতল লাগি ঈদের নামাজ পড়িও হালায়, ভাই সব খবর একখান, দেখেন মোটামুটি সবাই এটা রিলেট করতে পারবে, কারণ ওইটা কনজিউমারকে চিন্তা করে, কনজিউমারকে ভেবে, কনজিউমারের
একটা ইমোশনাল টাচকে ধরে একটা ক্যাম্পেইন করা হয়েছিল। গ্রামীণ ফোনের মা ক্যাম্পেইনের অ্যাডভার্টাইজমেন্টের এক্সাম্পল সবাই এখন পর্যন্ত দেয়। আমরা অ্যাড ইন্ডাস্ট্রিতে, মার্কেটিং ইন্ডাস্ট্রি যত জায়গায় আমরা কোনো এক্সাম্পল পড়াই, মায়ের ওই মা গ্রামীণ ফোনের বাড়ির জন্য মার জন্য একটা ফোন নিয়ে যাচ্ছে, চন্দন চৌধুরীর যে অ্যাডটা, মা এটা পেয়ে অনেক খুশি হবে। এই যে একটা ইমোশন বেস একটা গ্রাউন্ড ক্রিয়েট করা, এটা কিন্তু এরপরে হাজার হাজার কন্টেন্ট মার্কেটিং আসছে, কন্টেন্ট আসছে, কিন্তু ওইটাকে কিন্তু বিট করতে পারেনি। সো কন্টেন্ট মার্কেটিং ইজ ফাইন, ট্রেন্ডের সাথে থাকার জন্য ইটস ওকে, বাট ক্যাম্পেইন শুড বি কাস্টমার ওরিয়েন্টেশন বুঝে এবং মার্কেট রিসার্চ করে আসলে ক্যাম্পেইন করা উচিত, কন্টেন্ট ক্যাম্পেইন করা উচিত। ঠিক আছে, আচ্ছা আই মিসড লাভিক ভাই, হি লেফট। আচ্ছা সমস্যা নাই। দেবজয়তী চৌধুরী ভাইয়া, হাউ টু রেজ ব্র্যান্ড ইন আ চিপ ওয়ে ফর এনি স্টুডেন্ট বেসড অ্যাপ্লিকেশন? অনেস্টলি ব্র্যান্ডিং ইজ নট আ চিপ থিং, কারণ ব্র্যান্ডিং যদি চিপ হইতো তাহলে আসলে অ্যাপল 15,000 টাকা দিয়ে ফোন বানায় 1.5 লাখ টাকা ফোন বেচতে পারতো না। হ্যাঁ, ব্র্যান্ডিং ইজ আ ভেরি এক্সপেন্সিভ থিং, বাট ব্র্যান্ডিং ইজ আ ভেরি স্ট্র্যাটেজিক থিং অ্যাজ ওয়েল। হ্যাঁ, আপনি অল্প পয়সা খরচ করে আস্তে 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 একটা ব্র্যান্ড বিল্ড করতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনার কোয়েশ্চেনটা হচ্ছে যে হাউ টু রেজ ব্র্যান্ড ইন আ চিপ ওয়ে ফর এনি স্টুডেন্টস বেসড অ্যাপ্লিকেশন। আমাকে একটু এক্সাম্পল দিবেন কি ধরনের অ্যাপ্লিকেশন স্টুডেন্ট বেসড? Debojyoti Chaudhary, can you please turn on your mic? I don't know if he is here. Question ta chilo chat box e. Acha, with that question I will be ending this session. So আমাকে যারা এখন পর্যন্ত চিনেন বা অন্য সেশনে আমার সাথে জয়েন করেছেন তারা তো কম বেশি হয়তো জানেন। যারা অন্য সেশনে জয়েন করেননি বা অন্য কোনো সেশনে তাদের সাথে দেখা হয়নি, আমার নামটা আরেকবার বলি, তারিক মোহাম্মদ খান। আপনাদের যে কোনো ধরনের কোয়েরি, যে কোনো ধরনের কোয়েশ্চেন, যে কোনো কিছু আপনারা আমার সাথে কানেক্ট করতে পারেন। আমি লিঙ্কডইনে বেশি অ্যাভেলেবল, ফেসবুকে অ্যাভেলেবল, সো দ্যাটস মাই লিঙ্কডইন হ্যান্ডেল, তারিক এম খান আমার নাম ইন লিঙ্কডইন। সো প্লিজ কানেক্ট, আর লেটস কানেক্ট, কমিউনিকেট অ্যান্ড কোলাবোরেট। আই এম শিওর আপনারা সবাই খুব ভালো একটা করে স্টার্টআপ নিয়ে, খুব ভালো একটা স্টার্টআপ জার্নি নিয়ে সামনে এগিয়ে যাবেন। অ্যাক্সিলারেটিং বাংলাদেশের সহযোগিতায় আপনারা অনেক ভালো এবং বড় স্টার্টআপ হবেন এবং মেবি ডাউন দ্য লাইন 5 ইয়ার্স আমি হয়তো কোনো একটা সেশনে আল্লাহ পাক যদি আমাকে বাঁচিয়ে রাখেন এবং তৌফিক দেন, পাঠ হওয়ার পাশাপাশি আপনাদের স্টার্টআপ নিয়েও হয়তো আমি পাঠ হওয়ার পাশাপাশি আপনাদের স্টার্টআপ নিয়ে হয়তো আমি এক্সাম্পল দিতে পারবো। থ্যাংক ইউ সো মাচ। ওভার টু ইউ রানি ভাই, অনেক সময় নিয়ে ফেলেছি। অনেক ধন্যবাদ তারিক ভাই। আসলে প্রায় 2 ঘন্টা ধরে সবাই মনোযোগ দিয়ে এভাবে ক্লাস করবে, এটা অবিশ্বাস্য ব্যাপার, কিন্তু অবিশ্বাস্য হলেও শুধুমাত্র তারিক ভাই এবং আরেকজনের নাম না বলে অসম্ভবকে সম্ভব যদি করেন। অসংখ্য ধন্যবাদ জানিয়ে তারিক ভাই, আপনি এবং আজকে যারা উপস্থিত ছিলেন সবাইকে শুভরাত্রি। আজকের সেশনটি এখানেই সমাপ্ত ঘোষণা করছি। সবার জন্য শুভকামনা। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। জি ভাইয়া।